আপনাদের স্বাগত জানাচ্ছি মানবজমিন ফেসবুক লাইভ অনুষ্ঠান না বলা কথায়। চরম ক্লান্তিকাল অতিক্রম করছি, যেটার কারণে এই ভয়াবহ করোনার কারণে প্রত্যেকদিন মৃত্যু মিছিল বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী এই নাকাল অবস্থার মধ্যে আছে। এই অবস্থা থেকে আমরা কবে উত্তরণ করতে পারবো এটা আদৌ কেউ জানি না। এটা মোকাবেলা করতে গিয়ে, করোনা মোকাবেলা করতে গিয়ে দেশের সরকার, স্বাস্থ্য ব্যবস্থা, ইভেন রাজনীতিবিদরাও চ্যালেঞ্জের মুখে আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে অনেকে ভাবা পাচ্ছেন, আবার অনেকে দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়। দর্শক, আমরা আজকে দেশের বর্তমান করোনা পরিস্থিতি, দেশের রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। এই জন্য আমরা আমাদের আজকের অনুষ্ঠানে দুইজন সুপরিচিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন জনাব এ.কে.এম. শামীম ওসমান, সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৪। আরেকজন হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। করোনার এই পরিস্থিতিতে আমরা কেউই ভালো নাই, তারপরে বলতে হচ্ছে আপনারা কেমন আছেন? ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আছি, বেঁচে আছি। স্বামী, আমি প্রথম আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। স্বামী, আপনি সরকার দলীয় একজন এমপি। অনেকে বলে আপনি একজন প্রভাবশালী এমপি। নারায়ণগঞ্জের রাজনীতিতে আপনি অনেক প্রতিষ্ঠিত একজন মানুষ। করোনা ভয়াবহতা শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে আপনি সাধারণ মানুষের চিকিৎসার জন্য রাস্তায় নেমেছেন। আপনার এলাকার চিত্র যদি এমন হয়, আসলে সারা দেশের চিত্রটা কেমন হবে একটু যদি মূল্যায়ন করতেন। না, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, ভিক্ষা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যাতে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং হায়াত দারাজ করেন। এবং যারা অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সবাইকে সুস্থতা দান করেন এবং আমাদের এই জাতিকে এবং সারা বিশ্বকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। আপনি যেটা প্রশ্নটা করেছেন স্পেসিফিক্যালি যে আমার নির্বাচনী এলাকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যে দেখেন, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমি যদি বলি ভঙ্গুর, তাহলে পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা আমার মনে হয় যে সম্পূর্ণ ভেঙেই পড়েছে। কারণ আমি যখন যদি কম্পারিজম করতে যাই, তাহলে আমার দেখতে হবে যে পৃথিবীর সেই উন্নত দেশ যারা এতদিন নিজেদেরকে কথাটা বলা গুণা হবে, যারা এখনো তারা আমার মনে হয় বোধোদয় হয়নি তাদের। যদি বোধোদয় হতো তাহলে এখনই যুদ্ধের এই দামাবা বাঁচত না। এই অস্ত্রের মহড়া, এই ট্যাঙ্ক নিয়ে একজনের বর্ডারে যে অবস্থান করা, কিংবা যুদ্ধের জাহাজ রওনা দেওয়া, আমি ভেবেছিলাম এটা বোধহয় শেষ হয়ে যাবে। কিংবা কৃষ্ণাঙ্গনদেরকে গলা টিপ দিয়ে হত্যা করা, আমি ভেবেছিলাম এগুলো শেষ হবে, মানুষ বোধহয় বুঝতে পারবে যে তাদের কাছে কোনো ক্ষমতা নাই। কিন্তু তাদেরকে বোঝানোর জন্যই আমার মনে হয় দুনিয়াতে এটা এসছে। অ্যাজ পার কোরআন অনুযায়ী আমি সেটি বুঝি অ্যাজ এ মুসলমান হিসাবে। আমি গত 20 বছর ধরে কোরআনটা দুবেলা পড়ি এবং এই জায়গাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যেটা আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। কারোর জন্য এটা ইমানের পরীক্ষা, আর কারোর জন্য এটা আযাব। তো যাই হোক, ইমানের পরীক্ষায় আমার মনে হয় যে আমরা বাঙালি জাতি যারা আছি, আমরা যথেষ্ট ইমানদার হিসাবে আমার বিশ্বাস, আমি যদিও না, বাট আমরা চেষ্টা করছি যেটাকে উত্তরানোর জন্য। আপনি যেটা বলেছেন আমার এলাকার স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি ঢাকার পাশে নারায়ণগঞ্জ হওয়ার কারণে নারায়ণগঞ্জের মানুষ ঢাকা বেসড হয়ে গেছিল। এই কারণে আমাদের এই জায়গাগুলিতে আমাদের অনেক বেশি প্রতিষ্ঠিত হওয়া ছিল প্রাচ্যের ডান্ডি হিসাবে এবং ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসাবে, যেটা আমাদের প্রাপ্য ছিল, সেই জায়গাতে আমরা বঞ্চিত হয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফর রহিম, আল্লাহর অশেষ রহমতে যে আজকে আমি বলতে পারি যে আমি স্যাটিসফাইড এই কারণে যে আমার এলাকার মানুষের কাছে আজকে তারা সন্তুষ্ট এবং মোটামুটি ভাবে মানে যারা অসুস্থ হয়েছিলেন, সুস্থতার হার কিন্তু প্রায় 60% উপরে চলে গেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা নারায়ণগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী খোদ নিজে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জে 300 শয্যা হাসপাতালটাকে উনি COVID-19 ডিক্লেয়ার করেছেন। এরপরে কিছুটা বিলম্ব হয়েছে। এই বিলম্বিত হওয়ার কারণ যেটা হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে কিভাবে বলবো কথাটা, আমি বলবো না যে কেউ ব্যর্থ, আমি কিন্তু আমার মনে হয় যে প্রপার জায়গায় প্রপার লোকটা বসা নাই, যারা জিনিসটা গুরুত্ব বুঝে এই জিনিসটাকে ত্বরান্বিত করতে হবে। কিছু কিছু জায়গায় আমলাতন্ত্রকে না অনেক কিছু পাশ কাটিয়ে কাজ করতে হয়। আবার কিছু জায়গায় এটা তো নর্মাল পরিস্থিতি না। নর্মাল পরিস্থিতিতে ইউ ক্যান টেক ইউর টাইম। বাট যখন একটা পরিবেশ যখন অ্যাবনর্মাল হয়ে যায়, মানুষ যখন প্যানিক হয়ে যায়, ভয় পেয়ে যায়,
মানুষ যখন চায় যে আমি অসুস্থ হলে আমার রোগীকে ভর্তি করব, তখন কিন্তু আউট অফ দ্য ওয়েতে কিছু কাজ করতে হয়। এবং যখন এটা হচ্ছিল না, তখন বাধ্য হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের সাথে কথা বলি, এবং মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের মুখ্য সচিব, সচিব মহোদয়, আমাদের ইভেনচুয়ালি এসএসএফ এর চিফ যিনি আছেন উনি, গোয়েন্দা সংস্থার প্রধান, এরা ছাড়াও আমি বলবো স্বাস্থ্য মন্ত্রণালয়েও আমি বলবো ডাইরেক্টর হাসপাতাল যে আছে আমিনুর সাহেব, ডিজি সাহেব, সিএমএসডি ডাইরেক্টর সাহেব, এনারাও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন। এবং করার পরিপ্রেক্ষিতে আমাদের ভালো মতো আল্লাহ রহমতে আমাদের হচ্ছে, ওই টেস্টগুলি হচ্ছে, এবং আশা করছি যে আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের আইসিইউটাও চালু হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমি যদি না বলি তাহলে খারাপ হবে, মানুষ মনে করবো আমার ভাই দেখে আমি বলছি, কিন্তু উনি এই পর্যন্ত কোনো জায়গায় প্রচার করতে চান নাই। আমিও আজকে ওনাকে জিজ্ঞেস করে উত্তর পাইনি, কিন্তু আমি আমার পিএস এর কাছে জিজ্ঞেস করে জানতে পেরেছি যে এই পর্যন্ত উনি হাসপাতালটাকে ভালোভাবে চালু করার জন্য ইতিমধ্যে উনি শুধু হাসপাতালের জন্যই প্রায় 45 লাখ টাকা উনি দিয়ে দিয়েছেন। আর নিজের নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 5-এ উনি প্রায় 5,58,00,000 টাকা উনি অনুদান দিয়েছেন। আর সাথে সাথে আরেকটি কথা আপনি যেটা বললেন প্রভাবশালী এমপি, আমি প্রভাবশালী দিয়ে কিছু করতে পারিনি। এই যে আমলাতন্ত্রের কারণে কিংবা যে কোনো কারণে, আমি কাউকে দোষারোপ করছি না, এটা আমারই ব্যর্থতা। এই কাজটা আগে করা উচিত ছিল। আমার এলাকাতে আমার ছোট বোন রুবিন ফারহানা জানেন, আমি সেদিনই আমার লাকিলি ওনার সাথে চ্যানেল আইতে একটা প্রোগ্রাম হয়েছিল। তো চ্যানেল আইতে প্রোগ্রামে উনি হয়তো সফটলি একটু কথা বলেছিলেন, কারণ হয়তো ওনার দল ওনাকে বকা দিয়েছে দেখে গতকাল উনি হার্ডলি কথা বলেছেন। তো যাই হোক, সেদিনই আল্লাহর রহমতে দুটো হাসপাতাল, একটা প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ যেটা 250 বেড, এবং আরেকটা আল বারাকা হাসপাতাল, এদেরকে আমি ডাকিয়েছিলাম প্রশাসনের মাধ্যমে, সিভিল সার্জনের মাধ্যমে। এবং আমি সেদিন কিন্তু, আমি সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না, একটু গরম ভাবেই গেছিলাম যে কেন করবা না তোমরা, প্রাইভেট তোমরা করেছো, আপনারা করবেন না কেন, এটা ছিল আমার প্রশ্ন। গভর্নমেন্ট ডাকলো, ওনারা টাকা ছিলেন 70 কোটি টাকা। যাক আলহামদুলিল্লাহ, আমি স্ট্রেট গেছি, আমার জেলা প্রশাসক এবং যারা ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সিভিল সার্জন, এরা ভেবেছিলেন আমি ওদের খুব উত্তেজিত হয়ে যাব। আমি কিন্তু উত্তেজিত হইনি। আমি যে এমপি হিসাবে না, মানুষের একজন প্রতিনিধি হিসাবে এই সম্মানটা আমাকে কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আল্লাহর নাম ইয়া মুইজ্জু, আল্লাহর নাম ইয়া মুজিল্লু, আল্লাহ ইজ্জত দানকারী, আল্লাহ লাঞ্ছনকারী। আমি স্ট্রেট বিশ্বাস করেন, আপনারা ইচ্ছা করলে এখনই আরেকটা লাইন দিয়ে ডিসি, এসপি, সিভিল সার্জন কিংবা আমাদের করোনা ভাইরাসে যে, মানে আমি বলবো যে ডাক্তারটা সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে ডক্টর জাহিদ, ওকে জিজ্ঞেস করতে পারেন, কিংবা ওই দুইটা হাসপাতালের কর্ণধার যারা আছেন তাদের জিজ্ঞেস করতে পারেন। আমি তাদের কাছে একদম লিটারেলি হাত জোড়ে করে বলেছি যে আপনারা আমাকে বলেন, যদি প্রয়োজন হয় আমি আপনাদের পা ধরে বলবো, কারণ তারা ওই হাসপাতালটা সব মালিকই হচ্ছেন ডক্টর এবং বেশ প্রতিষ্ঠিত ডক্টর। আমি নারায়ণগঞ্জের খুব কম আছেন 2-1 জন। তো আমি তাদেরকে যখন পা ধরে কথা বলেছি যে আমি আপনাদের পা দুটো ধরছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য আপনারা আজকের থেকে চালু করেন। আমি দেখলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে রহমত দেখ, ওনাদেরকে হেফাজত করুক, এবং ওনাদেরকে আল্লাহ তৌফিক দান করুক মানুষের সেবা করার। ওনার সাথে সাথে বলেছেন, আমি যখন উঠে পা ধরতে গেছি, একজন সিনিয়র লোক ছিলেন, তখন উনি দৌড়ে সবাই একসাথে উঠে দাঁড়িয়েছে, বলেছেন না শাহিন ভাই কিচ্ছু করতে হবে না, আমরা আজকের থেকে চালু করব। এবং আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু সেদিন থেকেই চালু করেছেন, এবং ওইখানে আমার 10টা আইসিইউ বেড আছে, আরেকটা মধ্যে অক্সিজেনের সমস্ত আছে। সো এখন যেটা হচ্ছে যে নারায়ণগঞ্জ যদি কেউ অসুস্থ হয়, আল্লাহ মাফ করুক যাতে কেউ অসুস্থ না হন, আল্লাহ মাফ করুক যাতে কেউ অসুস্থ না হন। যদি অসুস্থ হয় তাহলে হাসপাতালের বেড আমার কাছে এনাফ পরিমাণ বেড আছে, যে অন্তপক্ষে তার পরিবার, তার ছেলে, তার মাকে নিয়ে যেখানে ভর্তি করতে পারবে। আমরাও পাগলের মতো অস্থির হয়ে যাব না যে একটা রুগীকে কিভাবে ভর্তি করাতে পারবো। এবং এই আসলে খুব অস্থিরতার দিন কাটছে। আমার ছোট বোন এখানে আছেন, আমার একটা হাসপাতাল ফবিয়া আছে। আমার বাবা আমার মৃত্যুর পর আমি হাসপাতালে আমার মাকে আমার চোখের সামনে মরতে দেখেছি, বাবাকে চোখের সামনে। আমি মানতে পারি না হাসপাতালের আইসিইউ, এগুলি আমি মানতে পারি না। আমার খুব যেই হোক আমার পরিচিত, যখনই একটা রুগী, বিশ্বাস করেন কসম আল্লাহ বলতেছি, যখন একটা রুগীকে আমি রাত বিরাতে ভর্তি করাতে পারি, আমি আল্লাহর কাছে 2 রাকাত শুকরানা নামাজ পড়ি, আল্লাহর কসম। এবং যখন আমি ওই রুগীটা বেরিয়ে আসে, আমাকে বলে যে ভাই আমার রুগীটা সুস্থ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে 2 রাকাত শুকরানা নামাজ পড়ি। কারণ আমি জানি মানুষ কেন বিশ্বাস করতে চায় না, আমি জানি না, যে উই হ্যাভ টু ডাই, আমাদের চলে যেতে হবে দুনিয়া থেকে, যেতেই হবে। আমি তো 2001-এ 16 জন চলেই গেছি, বম ব্লাস্টে আশেপাশে 20 জন মানুষ মরে গেছে। ইটস মাই এক্সটেনশন লাইফ। সো আমি রাজনীতিটা এখন রাজনীতির জন্য করি না, আমি রাজনীতিটা করি আল্লাহকে পাওয়ার জন্য। চেষ্টা করছি, মালিক আল্লাহ, আল্লাহ যদি খুশি হন, এটি আমার জন্য হচ্ছে বড় প্রাণ। তাই আশা করি আপনার উত্তরটা যেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে প্রবলেমটা সলভ হয়েছে। বাংলাদেশে প্রবলেম ছিল, দেখেন আমার বোন বিএনপির এমপি হতে পারে, উনি একজন এমন পরিবারের মেয়ে, আমি জানি উনি মানে ওনার পরিবারের সম্বন্ধে অনেকেই জানেন না,
ওনার আব্বার নাম অলিয়াদ সাহেব, হ্যাঁ, ভাষা সৈনিক ছিলেন, আমরা ছোটবেলায় দেখেছি তাকে। যে পরিবারের মেয়ে, আমি আশা করি যে এখানে বিএনপি আওয়ামী লীগের থেকে বেরিয়ে এসে সত্যটা কথা বলবেন, উনি বলার চেষ্টা করবেন যতটুকু উনি পারেন। আমাদের একটা মাত্র ইয়ে ছিল, ল্যাব ছিল না আইসিডিআর এর, আজকে কিন্তু 66টা ল্যাব হচ্ছে, কাজ করছে। আর মৃত্যু, এই জায়গাটাতে আমার একটা বড় ধরনের অবজেকশন আছে। যে আমরা বলি এই যে এই চিকিৎসার জন্য মৃত্যু হচ্ছে না, চিকিৎসার জন্য মৃত্যু হচ্ছে না, এই চিকিৎসা হলে মৃত্যু হতো না, এই কথাটা না আল্লাহ বলা একেবারেই পছন্দ করেন না। এই যে এখানে আমি সূরা মুলকে আপনাকে পড়ছি, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাবে লিখেছেন, যিনি, মানে আল্লাহ নিজের কথা বলছেন, যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন এই জন্য যে তিনি তোমাদের পরীক্ষা করবেন কে তোমাদের মধ্যে আমলের বিবেচনায় উত্তম, তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। সূরা মুলকের 2টা। এই হায়াত এবং মৌত, এটা কিন্তু আল্লাহ, রিজিক, এটা কিন্তু আল্লাহর হাতে, আল্লাহর কাছে আছেন। সো পৃথিবীর সমস্ত চিকিৎসা দিয়ে আপনি মানুষ বাঁচাতে পারবেন না যদি আল্লাহ না চান। সেই ক্ষেত্রে আল্লাহ ভাগ্যের পরিবর্তন করেন। আল্লাহ নিজে বলেছেন যে আমি মানুষের ভাগ্যের যেই বিপদ তোমাদের উপরে আসীন হওয়ার কথা ছিল, সেই বিপদ আসীন হবে না তোমাদের দোয়ার কারণে। যেই নিয়ামত তোমাদের উপরে আসীন হওয়ার কথা ছিল না, সেই নিয়ামত আসীন হবে তোমাদের দোয়ার কারণে। সো দিস ইজ দ্য প্রপার টাইম। আমাদের শিক্ষা নেওয়া উচিত। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এটা ওইটা না, দিস ইজ দ্য প্রপার টাইম। বিশেষ করে পলিটিশিয়ান যারা আমরা আছি, যাদেরকে মানুষ সম্মানিত করছে, আজকে আমি ভিআইপি, রুমিন ভিআইপি, হ্যাঁ, কে দিয়েছে সম্মান আমাদেরকে? আল্লাহ দিয়েছেন, মানুষের মাধ্যমে দিয়েছেন, দলের ওসিলা দিয়েছেন। আমার জননীতি শেখ হাসিনার ওসিলা আমি পেয়েছি, রুমিন খালেদা জিয়ার ওসিলায় পেয়েছেন, আমরা পেয়েছি। সো উই হ্যাভ টু ডু ফর দ্য পিপল। মানুষকে খুশি করতে হবে, এবং মানুষের জন্য করা যদি মন থেকে, আপনার হৃদয় যেটা আছে না, এই জায়গার মধ্যেখানে আল্লাহর অবস্থান, এই বিবেক আর আপনার মস্তিষ্কের ভিতরে। আপনার বিবেক যদি বলে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, তাহলে আপনি রাইট ট্র্যাকে আছেন। সো আমাদের কাজ হচ্ছে এই মুহূর্তে মানুষকে মেন্টালি বুস্ট আপ করা, মানুষকে সাহস যোগানো যে কিচ্ছু হবে না, ভয় পেন না, আমরা তো আছি আপনাদের পাশে। কতটুকু পারবো না পারবো, যেটুকু আল্লাহ তৌফিক দিবেন সেটুকুই করবো। এটি আমার, এই প্রসঙ্গে, আপনার প্রসঙ্গে আমার এটাই আমার উত্তর। যে আমি ব্যারিস্টার রুমিন ফারহানের কাছে জানতে চাচ্ছি, এটা হচ্ছে দেশের যে করোনা পরিস্থিতি আছে, এই পরিস্থিতি এবং সরকারের যে পদক্ষেপ, সরকার যে পদক্ষেপ নিচ্ছে বা এইসব, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে দেখছেন বিষয়টা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্য। আমাদের শামীম ভাই বড় বিনয়ী মানুষ, উনি নিজেকে প্রভাবশালী বলতে লজ্জা পান। ওনার প্রভাবের একটা নমুনা আজকে দেখলাম, উনি 12 মিনিট 37 সেকেন্ড একটানা বলে গেলেন। আপনি একটা বারও তাকে থামানোর বা আমাকে সুযোগ দেবার একটা সময়ের ব্যালেন্স থাকে, তো সেইটা ঠিক আছে, করবার বলেন। মতন স্পর্ধা না না আপনি না, দেখান। আপনাকেও সময় দেওয়া হবে, আপনি বলেন, কোনো আসলে সমস্যা নেই, ঠিক আছে। উনি অতি প্রভাবশালী এমপি, অতি প্রভাবশালী। একসময় নারায়ণগঞ্জ না, মোটামুটি পুরো বাংলাদেশে উনি কাঁপিয়ে বেড়াতেন। উনি নিজে অবশ্য এখন বলেন যে 20 বছর আগে শামীম ওসমান নাকি এখন আর নাই, তাতেই এই অবস্থা। 20 বছর আগে জানি কি ছিল আল্লাহ জানে। তবে আমার ভালো লাগলো, উনি মোটামুটি পুরাটাই ধর্মীয় বয়ান দিলেন। তবে আল্লাহ তাআলা এই কথাটাও বলছেন কোরআন শরীফে যে তোমরাও কৌশল করো, আমিও কৌশল করি, আমি শ্রেষ্ঠ কৌশলকারী। তো সুতরাং কৌশল করে অনেক কথাই বলা যায়, দায়িত্ব এড়ানো যায়, দীর্ঘদিনের ব্যর্থতা ঢাকবার চেষ্টা করা যায়, ধর্মের লেবাসে নিজে ঢুকে গিয়ে জনগণের প্রতি, মানুষের প্রতি, দেশের প্রতি যে দায়িত্ব আছে সেখান থেকে সরে যাওয়া যায়, প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায়, কাল্পনিকভাবে বলা যায় যে উনি হয়তো দলের কথায় আজকে কড়া ভাই বলেছেন বা দলের কথা ছাড়া উনি এইভাবে বলতেন না, নানান রকম কথা বলা যায়। কিন্তু তাতে নিজেদের যে ব্যর্থতা, তাদের যে ব্যর্থতার কারণে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এই বিষয়গুলো তো ঢাকবার আসলে কোনো উপায় নাই। দেখুন, পৃথিবীতে করোনা এসছিল 2019 সালের 31শে ডিসেম্বর, অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, আর বাংলাদেশে এসেছে মার্চ মাসের 8 তারিখে। পৃথিবীর বড় তাবৎ ইউরোপ, আমেরিকার মতন দেশের তুলনা শামীম ভাই দেন, তারা কিন্তু খুব বেশি সময় পায়নি, কিন্তু বাংলাদেশ কিন্তু সময় পেয়েছিল। সেই সময়টাকেও যদি বাংলাদেশ কাজে লাগাতো, তাহলে কিন্তু আজকে 1,36,000 আক্রান্ত আর 1,600-র উপরে মৃত্যু কিন্তু আমাদেরকে দেখতে হয় না। এই সময়টুকুতে আমরা সরকারের কাছে অনেক বড় বড় কথা শুনেছি। ওই যে বড় বড় কথা এতদিন যে তারা বলে এসছে, আজকে তারা নতি স্বীকার করছে পরম করুণাময় রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে। তখন যদি তারা নতি স্বীকার করে কাজ করত, এবং যেই কারণে তারা নির্বাচিত,
নির্বাচিত তো তারা জনগণের ভোটে হয়নি, যাদেরকে দ্বারা হয়েছে সেই আমলা তাদেরকে কাজে লাগাতো, তাহলে কিন্তু পরিস্থিতি আজকে এই অবস্থায় দাঁড়ায় না। শামীম ওসমান ভাই প্রায় একটা কথা বলেন, ভয় দেখানো যাবে না, কেউ ভয় দেখাতে চায় না। আমরা সত্যটা বলি এ কারণে যাতে মানুষ সচেতন হয়। আপনারা কিন্তু সেই 2 মাস 7 দিন যে সময় পেয়েছিলেন, সেই সময় আপনারা অনেক বড় বড় কথা বলেছেন। আপনারা বলেছেন যে করোনা সর্দি কাশির মতো সাধারণ অসুখ, যেই দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী সেই দেশে কোনোদিনও করোনা আসবে না, করোনার চেয়ে বাংলাদেশ শক্তিশালী, আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি, আমরা করোনা তো আমাদের কাছে নস্যি। আপনারা বলেছেন যে বিদেশের বিমানবন্দরগুলোর চেয়ে বাংলাদেশের বিমানবন্দর অনেক বেশি সুরক্ষিত। আপনারা বলেছেন বিদেশের হাসপাতালগুলোর চেয়ে বাংলাদেশের হাসপাতালগুলোর অবস্থা অনেক ভালো। আপনারা বলেছেন চীন 1 মাসে হাসপাতাল তৈরি করেছে, আমরা সপ্তাহখানেকের মধ্যে হাসপাতাল তৈরি করে ফেলবো। আপনারা বলেছেন বিনা কারণে বিএনপি করোনার আতঙ্ক ছড়াচ্ছে। এত বড় বড় কথা আপনারা না বলে যদি কাজ করতেন, তাহলে যখন 8ই মার্চ করোনা বাংলাদেশে পা রাখলো, তখন দেখা গেল যে একটা মাত্র IEDCR একটা মাত্র অধিদপ্তর আর 1700টা কিট নিয়ে আপনারা যাত্রা শুরু করেছেন। না আছে কোনো চিকিৎসা ব্যবস্থা, না আছে কোনো চিকিৎসা সরঞ্জাম, না আছে আইসিইউর ব্যবস্থা, না আছে অক্সিজেনের ব্যবস্থা, না আছে পর্যাপ্ত শয্যা, না আছে পর্যাপ্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিচ্ছু নাই। এবং যেই কারণে এমনকি মাস্ক, গ্লোভস, পিপির মতন জিনিসগুলো, যেগুলো তো আপনারা 2 মাস 7 দিনে দেখেছেন যে বিশ্বে এই জিনিসগুলো অপরিহার্য, এগুলো প্রয়োজনীয়তা, বারবার বলছে টেস্ট কিটের প্রয়োজনীয়তা, সেই জায়গাগুলোতে আপনারা নজর দেননি। নজর না দিয়ে আপনারা 17ই মার্চ উদযাপনের জন্য অনেক বেশি ব্যস্ত ছিলেন, হাজার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়েছিলেন। আবারও আসে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। কল্পনাও করতে পারেন নাই যে আতশবাজির যে উৎসবের আয়োজন আপনারা করতে যাচ্ছেন সেটা এমন ভাবে ভ্যাস্তায় যাবে। তো এটাও আল্লাহর ইশারা শামীম ভাই, এটা মনে রাখবেন, এটাও আল্লাহর ইশারা। এবং প্রত্যেককেই তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়, সেটা এক দুনিয়াতেও হতে পারে, আখেরাতে হতে পারে। যাই হোক, ধর্ম নিয়ে আলোচনা আমার সাবজেক্ট না, আমি সেটা করিও না, এবং আমার ধর্মের আড়ালে লুকাবারও কিছু নাই। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, সরকারের যদি ন্যূনতম প্রস্তুতি থাকতো, তাহলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, যিনি এখন বর্তমান সংসদের সংসদ সদস্য আওয়ামী লীগের তরফে, আফম রুহুল হক, উনি স্পষ্ট বলেছেন পুরোটা আমলাদের হাতে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার হযবরল করে ফেলা হয়েছে। এখানে নাই পর্যাপ্ত ডাক্তার, নাই পর্যাপ্ত শয্যা, নাই পর্যাপ্ত অক্সিজেন, এমনকি শুরু থেকে এক ধরনের ডিনায়াল সিনড্রোমে সরকার ভুগেছে যে এই অসুখ তো আমাদের হবে না। এমনকি সরকারি যে স্বাস্থ্য, আওয়ামী লীগের যে স্বাস্থ্য উইং সচিব, তার প্রধান বলেছে বাংলাদেশে কোনোদিনও করোনা আসবে না। এই যে বলেছে কোনোদিনও করোনা আসবে না, তার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে করোনা এসছে। অর্থাৎ শুরু থেকে এক ধরনের ডিনায়াল সিনড্রোমের মধ্যে সরকার ছিল। আফম রুহুল হক বলছে যে 2/3 বাদ দিলাম, যদি হাফ প্রস্তুতিও সরকার নিত, তাহলে আজকে করোনাতে এত মানুষের মৃত্যু এইভাবে দেখতে হয় না। এবং আফম রুহুল হকের কথা যদি বাদও দেয়, বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনিও অসহায় হয়ে বলেছেন যে কোনো কিছুর উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই। যখন আমরা দেখলাম যে লকডাউন ঘোষণা না করে সরকার ছুটি ঘোষণা করলো, কিন্তু গণপরিবহন খোলা রাখলো, এবং ছুটির আমেজে মানুষ সারা দেশে, এক ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো, সেই সঙ্গে সঙ্গে করোনাও সারা দেশে ছড়িয়ে পড়লো। আমরা দেখলাম ঈদের আগে শপিং মলগুলো খুলে দেওয়া হলো, রমজানে দোকান খুলে দেওয়া হলো ইফতারির, আমরা দেখলাম গণপরিবহনগুলো খুলে দেওয়া হলো, সবকিছুর আগে বলা হলো সীমিত পরিসরে। সীমিত পরিসর কাকে বলে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। কিন্তু সরকারি পরিসংখ্যান মতে আমরা দেখলাম ৭৯ দিনে যেখানে 500 জনের মৃত্যু হয়েছে, তারপর 16 দিনে মৃত্যু হয়েছে বাকি 500 জনের, আর তারপরে বাকি 500 জনের মৃত্যু হয়েছে 12 দিনে। অর্থাৎ কোথায় ৭৯ দিনের সময়, কোথায় তারপরে মাত্র 16 দিন, তারপরে মাত্র 12 দিন। এবং করোনার আক্রান্ত রেট, এখন পরীক্ষা এবং আক্রান্তের যেই রেটটা, রেশিওটা, সেটা হচ্ছে 23.something%। অর্থাৎ প্রতি 100 জনে 23 জন করোনা রোগে আক্রান্ত। এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে 2 রকমের রোগে মৃত্যু হচ্ছে, একটা হচ্ছে করোনাতে, একটা হচ্ছে করোনার সিমটম নিয়ে। সিমটম নিয়ে দেখা যাচ্ছে যে করোনাতে সরকারি যে হিসাব আসছে সেটা তো মানুষ বিশ্বাসই করে না, তার চেয়ে সিমটম নিয়ে মারা যাচ্ছে আরো অনেক বেশি সংখ্যক মানুষ। ইকোনমিস্ট পত্রিকা বলছে যে শুধু ঢাকা শহর
বাংলাদেশের অন্যান্য অঞ্চল আপনি বাদই দেন, অন্যান্য বিভাগ বাদই দেন, অন্যান্য জেলা শহর বাদই দেন, শুধু ঢাকার হিসাব যদি ধরেন তাহলে আপনি দেখবেন যে 7 লক্ষের মতন অলরেডি আক্রান্ত হয়ে গেছে। বিজনশীল বলছেন যে যেই হিসাব আসছে হিসাব তার 30 থেকে 40% বেশি রোগী অলরেডি আক্রান্ত হয়ে গেছে। আপনি যদি মৃতের দাফনের হিসাব দেখেন সেটাও আশ্চর্য হওয়ার মতন। গত বছর মে জুন মাসে যে পরিমাণ দাফন হয়েছে তার কয়েক গুণ বেশি হয়েছে আজিমপুর কবরস্থানে এই বছর। একই কাণ্ড শ্মশানেও ঘটেছে, এবং যে কারণ এক ধরনের স্টিগমা, আমরা মানে এটা অন্যায়ভাবে হোক বা মানুষের ভীতির কারণে হোক, মানুষ করোনাকে ভয় পায়, এবং যে কারণে দেখা যায় যে এক ধরনের লুকানোর প্রবণতাও কিন্তু আমরা লক্ষ্য করি। এই লুকানোর প্রবণতা থেকেও করোনা উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছেন দেখা যাচ্ছে তড়িঘড়ি করে তাদেরকে দাফন করে ফেলা হচ্ছে, কারণ না হলে যেই লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যেই সামাজিক হেনস্থার মধ্যে দিয়ে যেতে হবে, যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, মানুষ সেটাকে ভয় পায়। সুতরাং সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করবার জন্য মানুষ আমরা দেখতে পাই যে তাড়াহুড়া করে কোনোভাবে যদি তারা দিতে পারে সেইভাবে তারা দেওয়ার ব্যবস্থা করে। তো এর মধ্যে যে সরকার বারবার বলে যাচ্ছে যে তারা এই করছে সেই করছে, আমি যদি নারায়ণগঞ্জের ইয়েটাই দেখি, নারায়ণগঞ্জে যখন ঢাকার পরে ধরা হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, এই জায়গাগুলো হলো করোনার হাব, একেবারে যত আক্রান্ত হয়েছে তার 80% হয়েছে গাজীপুরে, নারায়ণগঞ্জে এবং ঢাকায়। আপনি যদি নারায়ণগঞ্জে দেখেন, আমি জানি না নারায়ণগঞ্জের মেয়র সাহেব কোথায় ছিলেন, নারায়ণগঞ্জের এমপি সাহেবকে আমরা পরে সোচ্চার হতে দেখেছি, কিন্তু নারায়ণগঞ্জের একজন কাউন্সিলর খোরশেদ সাহেবকে আপনি দেখেছেন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কিভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি কিন্তু বিএনপির কাউন্সিলর, এবং তিনি কিন্তু কোনো দল দেখেন নাই, তিনি বিএনপিও দেখেন নাই, আওয়ামী লীগও দেখেন নাই, জাতীয় পার্টিও দেখেন নাই, কোনো দল তিনি দেখেন নাই, তিনি মানুষ দেখেছেন এবং মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। পরবর্তীতে যখন তিনি সপরিবারে আক্রান্ত হলেন তখন কিন্তু দেখা গেল একটা বেডের জন্য, একটা হাসপাতালের জন্য, একটা চিকিৎসা ব্যবস্থার জন্য তাকে বহু জায়গায় ঘুরতে হয়েছে। এবং এমপি শামীম ওসমান সাহেব বলেছেন যে তিনি খোরশেদ সাহেবের ওয়াইফের জন্য ফোন দিয়েছেন। তাকে ফোন দিতে হবে কেন? যদি স্বাস্থ্য কাঠামো ঠিকই থাকতো তাহলে তো ফোন দেওয়ার দরকার ছিল না। দেখুন, আমাদের এখন বাজেট সেশন চলছে, গত বছর স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ ছিল 0.89%। আমরা এবার আশা করেছিলাম যে স্বাস্থ্য খাতে বরাদ্দটা আর একটু বাড়ানো হবে। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে গত বছরের চেয়ে আমি বাজেট নিয়ে আসতেছি, বাজেট নিয়ে হবে না। আপনি আমার কথা শেষ করতে দেন। আমি বাজেট নিয়ে কথা বলবো। 3515 কোটি টাকা বাড়িয়ে বা জিডিপির মাত্র 0.9% বরাদ্দ দিয়েছে। আপনি ওনাকে 12 মিনিট দিয়েছেন, আপনি তো আমাকে মিনিমাম 10 মিনিট কথা বলতে দেবেন। এইখানেই শামীম সাহেবের প্রভাব, অদৃশ্য প্রভাব এইখানে। তো যেটা বলছিলাম 0.9% মাত্র বরাদ্দ। একমাত্র রুমিনী বলুক, আমি তাহলে অফ যাই। যোগাযোগ খাতে 1 নম্বরে বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা দেখলাম প্রধানমন্ত্রীর দপ্তরে মানে অস্বাভাবিক রকম বরাদ্দ দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতে নয় কেন? আমাদের তো 1 নম্বর খাত হওয়া ছিল স্বাস্থ্য, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি, সামাজিক সুরক্ষা, 3 নম্বর খাত হওয়া উচিত ছিল কৃষি। তার কোনোটাতেই আমরা পর্যাপ্ত বরাদ্দ না দিয়ে কেন আমরা যোগাযোগে দিলাম, কেন আমরা বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত একটা বানোয়াট শিক্ষা খাতে দিলাম? তো সুতরাং এই ধোঁকাবাজিগুলো কিন্তু মানুষ বিশ্বাস করে, বোঝে। এবং যেই স্বাস্থ্য বুলেটিনটা প্রতিদিন প্রচার করা হয় এটা কিন্তু সংবাদ সম্মেলন, এবং সংবাদ সম্মেলনটা যারা প্রশ্ন করতে না পারে সেইটা ঢাকবার জন্য আমরা দেখলাম যে সেইখানে একজন ভদ্রমহিলা ডাক্তার তিনি এসে রিড আউট করেন, পেপার রিড আউট করেন, এবং পরীক্ষা ওই 15,000 থেকে 17,000-এর মধ্যে সীমাবদ্ধ। আমি দেখলাম আক্রান্ত ওই প্রতিদিন 3,500 থেকে 3,800-এর মধ্যে সীমাবদ্ধ। ছকগুলো একেবারে মতো পড়ে যায়। আপনি কন্ট্রোল করেন, আর না হলে রুমিনকে নিয়ে একলাই করেন না অনুষ্ঠানটা, অসুবিধা নেই। উনি যদি 12 মিনিট থাকেন, না ঠিক আছে, আমি দিচ্ছি, আপনাকে সময় দিচ্ছি, আপনাকে সময় দিচ্ছেন। স্বামী আপনার কাছে আসতেছি আমরা, যে করোনা যখন আমাদের দেশে হানা দিল তখন প্রথমে নারায়ণগঞ্জ জেলাটাই বেশি মানে শনাক্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, মারা গেছে মানুষ বেশি। অনেকে বলতেছে নারায়ণগঞ্জ থেকে সারা দেশে করোনাটা ছড়িয়েছে,
প্রথম অবস্থা থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন বা নারায়ণগঞ্জের যত জনপ্রতিনিধি আপনারা যারা আছেন, তারা যদি কঠোর হস্তে এটা দমন করতেন বা জোরালো ভূমিকা পালন করতেন, হয়তো এই বিষয়টা ছড়াতো না। এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি আপনাকে উত্তর দিব, কিন্তু জি। আমি ভেবেছিলাম যে বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা যিনি আছেন, উনি একজন রাজনীতিবিদ হিসেবে কথা বলবেন। অ্যাকচুয়ালি এক সময় আমি আজকে থেকে 20-25 বছর আগে ওনার মতো করে কথা বলতাম, জি, যখন আমি শুধু দলীয় রাজনীতি করতাম, মানুষের জন্য করতাম না। জি, হ্যাঁ, তো আমি জি, জানি না উনি আমার কথাটাকে খারাপ ভাবে নেবেন কিনা, বাট আমি এখন রাজনীতিটা করি মানুষের জন্য করি, তো যেটা সত্য সেটা জি, সত্য বলবো, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলবো, অসত্য বলবো। জি, উনি প্রথম যেটা বললেন, এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে, উনি সেটাই মনে করেন সংসদ প্রতিষ্ঠিত হয়েছে জনগণের ভোটে না আমলার ভোটে। ইটস জি, ভেরি শেমফুল ফর রুমিন, ব্যারিস্টার রুমিন, আপনার জন্য, যে যেই সংসদ আপনি বিশ্বাস করেন মনে প্রাণে, যে যেই সংসদ জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, সেই সংসদে একজন সংরক্ষিত মহিলা এমপি হিসাবে আপনি কেন এসছেন? আপনার যদি মিনিমাম সেলফ রেসপেক্ট থাকে, আমার মনে হয় এই অনুষ্ঠানে আপনি বলবেন যে আমি এখন রিজাইন করলাম, যদি নিজের প্রতি সেলফ রেসপেক্ট থাকে। হ্যাঁ, আর যদি নিজের প্রতি সেলফ রেসপেক্ট না থাকে, তাহলে আপনি এমপি গিরি করেন, আপনি ভিআইপি গিরি করেন, আপনি এই সমস্ত জিনিসগুলি নেন। আর সরকার ব্যর্থের কথা আপনি দ্বিতীয় যেটা বলেছেন, এত লোকের মৃত্যু হতো না। আই এম রিয়েলি রিয়েলি আপনার সাথে জীবনে আমাকে যদি এখানে জবাই দিয়ে দেওয়া হয়, আমি আপনার সাথে একমত হব না। কারণ আমি আমার ধর্মটাকে প্রচন্ডভাবে বিশ্বাস করি। আল্লাহ কোরআনে একবার না বহুবার বলেছেন, বহুবার, জাস্ট রিড ইট, বহুবার বলেছেন তুমি যদি সিন্ধুকের ভিতরেও নিজেকে ঢুকিয়ে রাখো, যেখানে যেইভাবে তোমার মৃত্যু হওয়ার কথা সেখানে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন অসুস্থতার হার বাড়তো না, এই জায়গায় যদি বলেন আমি আপনার সাথে একমত হব। ইট ইস ট্রু যে অসুস্থতার হার কমানো যেত ইচ্ছা করলে। সেখানটা কিছু গ্যাপ আছে, যেটা আজকের থেকে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে এলাকায় মহামারী সে এলাকায় যাবে না, আর যে এলাকায় মহামারী লোক ওই এলাকায় আসবে না। ইভেনচুয়ালি আল্লাহ রসুল এটাও বলেছেন, মসজিদের মুয়াজ্জিনকে নির্দেশ দেওয়া ছিল, ওটা মহামারীর জন্য না, যদি যখন অতিবৃষ্টি হবে কিংবা ঠান্ডা পড়বে, মসজিদে মুয়াজ্জিন সাহেব যাতে বলে দেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বলা হয়েছিল যে ডোন্ট কাম টু দ্য মস্কে আসার দরকার নাই, কেন, বাসায় নামাজ পড়ো। আমি জাস্ট আপনাকে এইটুক বললাম যে আপনার এই বক্তব্যটা যে এই মানুষের মৃত্যু হতোই না, এই বক্তব্যটাকে বলা হয়, প্লিজ, আদারওয়াইজ আপনি আমার অনেক ছোট এবং আদরেরই ছোট বোন, প্লিজ আমি আশা করি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এই জিনিসটা আপনি পড়বেন, পড়লে যখন কোরআনটা পড়বেন, এটাকে মুনাফিকি বলে, আল্লাহর প্রতি চ্যালেঞ্জ করা বলে। ডোন্ট ডু ইট, এটা করবেন না, এটা না করাটা আমাদের জন্য শ্রেয় এবং ভালো। দ্বিতীয় হচ্ছে সরকারের সফলতা ব্যর্থতা। এই সরকার, আমি জানি রুমিন ফারহান কি বলবেন, কালকে টেলিভিশনে বলেছেন যে এতটুক চাল পেয়েছে, এতটুক ডাল পেয়েছে। হ্যাঁ, এই সরকার 5 কোটি লোকের ঘরে খাবার পৌঁছেছে কিন্তু, এবং এই কর্মী আওয়ামী লীগের কর্মী, আমরা এটা করেছি। নিয়ে আমি তো অনেকেই ব্যক্তিগতভাবে আছে যে এই টাকাটা দিয়েছে, যে 2,500 টাকা বা যেটা দিয়েছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। 2,500, হ্যাঁ, হ্যাঁ, কিছু জায়গায় হয়তো ত্রুটি হচ্ছে, বিচ্যুত হয়েছে, বাট পার্সেন্টেজ খুব কম কিন্তু, যারা করেছে তারা ধরা পড়েছে। এখন রুমিন ফারহান, রুমিন হয়তো বলবেন 2,500 টাকা কি হয়, 20 কেজি চালে কি হয়, আল্লাহ যাতে মাফ করুক আমার এই ছোট বোনকে, যাতে এই পরিস্থিতি জীবন সৃষ্টি দেখতে না হয়। বাট আমি নিজে দেখেছি এই পরিস্থিতি কি বলে, যে 2,500 টাকায় কি হয় এবং 20 কেজি চাল 40 কেজি চালে কি হয়, এটা আমি দেখেছি কেমন করে। 75 পরে 15ই আগস্টে যখন জাতির জনককে হত্যা করা হয়, যার পিছনে ওনার দলের নেতা জিয়াউর রহমান জড়িত ছিলেন, হ্যাঁ, যখন হত্যা করা হয়, জেলখানায় 4 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়, সেই রুমে আমার বাবাও বন্দী ছিলেন, এ কে এম শামসুজ্জামান, ওনার আব্বার অত্যন্ত সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে একজন। আমার বড় ভাই নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যা বিচারের দাবিতে সেই রাতে দেশ ত্যাগ করেন। মেজো ভাই সেলিম ওসমান, যিনি এখন এমপি, ইন্টারমিডিয়েট ছাত্র ছিলেন, তাকে বঙ্গবন্ধু হত্যাকারীরা ধরে নিয়ে যে রেডিও বাংলাদেশে আটকায়, তার বুকের মধ্যে 42টা ছিদ্র করে সিগারেট দিয়ে এবং চোরট দিয়ে। তখন 75, 76, 77, 78, 79 আমরা একবেলা ভাত খেয়েছি, 2 বেলা খাই নাই। তখন একজন লোক ছিলেন আমিনাল সর্দার, উনি শ্রমিক নেতা ছিলেন, বাস ড্রাইভার ছিলেন। উনি 40 কেজি চাল পাঠাতেন আমাদের বাসায় মাসে। আমার মাকে আমি অধীর আগ্রহে দেখতাম, মাস শেষের দিকে আমার মা টেনশন করতেন এই 40 কেজির বস্তাটা আসবে কি আসবে না। আমি নিজের চোখে দেখেছি, আমি যখন তুলনা করে ভিপি, আমি তখন 900 টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারি নাই। সো যেই ব্যক্তির মাসে 7,000 টাকা ইনকাম, তার কাছে কিন্তু 20 কেজি চালের মূল্য অনেক বেশি। হয়তোবা আজকে আমার জন্য না, আজকে আমি আমার নির্বাচন এলাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আমার এলাকা আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলগতভাবে
আমরা 1 লাখ পরিবারের কাছে খাবার পৌঁছেছি এবং এখনো পৌঁছাচ্ছি যার যেটা প্রয়োজন আছে। আমি পৌঁছেছি, এটা আমার ক্রেডিট না। আমি যে পৌঁছাতে পেরেছি, যিনি আমারটা গ্রহণ করেছেন উনি আমাকে কৃতজ্ঞ করেছেন, কারণ ওনার কাছে যখন আমি সাহায্যটা পৌঁছতে পেরেছি এটা সরাসরি আল্লাহর কাছে চলে গেছে। কোনো সাহায্যই মানুষ নিজের জন্য দিতে পারবে না, এটা কোরআনের নিয়ত আছে। সাহায্য করতে হবে শুধুমাত্র একমাত্র বাবলু ভাই, আল্লাহকে আপনি কি খুশি করার জন্য। শামীম ভাই না, So, দিচ্ছি। আমার এই বক্তব্য যেটা হচ্ছে, আমি আপনাকে যে প্রশ্নটা করেছি এটা এভরি সেক্টর সরকার সাকসেসফুল হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যদি অতীতের মতো কোনো লুটেরা 5 বছর পর পর দুর্নীতিতে চ্যাম্পিয়ন কোন দল থাকতো, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আর জাতির জনকের কন্যা শেখ হাসিনা সেই দুর্নীতির চ্যাম্পিয়নগ্রস্ত দেশটাকে নিয়ে এসে 8% জিডিপিতে নিয়ে গেছেন, সেই দলটাকে নিয়ে যখন কেউ প্রশ্নবিদ্ধ করে এবং বিশেষ করে যদি কেউ মনে প্রাণে এই কথা বিশ্বাস করে, জি বলেন, আমি তোমাকে ফ্লোর দিই, আমি দিয়ে দিচ্ছি ফ্লোর। যদি মনে প্রাণে বিশ্বাস করে যে এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত না, আমি অলিহাদ সাহেবের, আমার শ্রদ্ধেয় অলিহাদ চাচার মেয়ের কাছে আশা করব উনি বলবেন she will resign from this parliament today now, because আমি যদি আমার বাবা মাকে স্বীকার না করি, আমি নিজেকে অবৈধ মনে করি, তাহলে আমার বৈধতার কোনো প্রশ্ন আসে না। আমি আপনাকে আমি বলছি, আমি রিজাইন করলে যে শামীম ভাইদের খুব সুবিধা হয়, পার্লামেন্টে আওয়ামী লীগের সংসদ সদস্যদের যে বড় আরাম হয়, কারণ যা ইচ্ছা তাই বলতে পারে বিনা প্রতিবাদে, বিনা সমালোচনায়, সেটা তো আমরা ভালো বুঝি। তবে শামীম ভাইকে আমি বিনীতভাবে বলি, আমি তো নির্বাচিত সংসদ সদস্য নই, আমি তো আমলাদের ভোটে নির্বাচিত, রাতের অন্ধকারে আপনাদের ক্যাডারদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য নই। আমি সংরক্ষিত মহিলা। কিভাবে সংরক্ষিত? সংরক্ষিত হচ্ছে বিএনপি, আমি বলছি হোয়াট ইজ দ্য ল। বিএনপির যেই 7 জন সংসদ সদস্য ধানের শীষে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের সমর্থনে প্রস্তাব, তাদেরকে কি আপনারা নির্বাচিত করেছে? নো, তারাই একমাত্র জেনুইন প্রতিনিধি, তারাই একমাত্র জেনুইন প্রতিনিধি এই সংসদে, এটা আপনারাও জানেন। আল্লাহর নাম নেন, আল্লাহকে হাজির নাজির জেনে নিজের ঈমানকে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, যে একমাত্র ওই 7 জনই হলো জেনুইন প্রতিনিধি যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এবং তাদের দ্বারা আমি দল থেকে নির্বাচিত হয়েছে। আমি তো ভোটে নির্বাচিত হই নাই। না দাঁড়ান, আমাকে ব্যারিস্টার ফারহানা বলে এতবার চিৎকার করলে হবে না। একটা কথা শামীম ভাই বলেছেন মুনাফেকের কথা, মুনাফেক শব্দটা আমি উচ্চারণ করতে চাই নাই। আল্লাহ বলেছেন যে কাফেরের চেয়ে মুনাফেক জঘন্য। মুনাফেক হচ্ছে সেই ব্যক্তি যে যা বলে তা সে বিশ্বাস করে না, যে আল্লাহর সাথে তুলনা করে, যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, সে কাফের। আর মুনাফেক হচ্ছে যা সে করে, যা সে বলে তা সে বিশ্বাস করে। তো সুতরাং কি মুনাফেক কি কাফের সেই বিচারের ভার আমি আল্লাহর হাতে দিয়ে দিচ্ছি। এগুলো এখানে জাজ করার বিষয় নয়। আর কোরআন আমার কাছে কোনো বিজ্ঞাপনের চিত্র নয় যে যেটা আমি লাইভ শোতে এসে কোরআন শরীফ দেখাবো। যাই হোক, এগুলো এইখানে নামা আমার পক্ষে সম্ভব নয়। আর 40 কেজি চালের জন্য এক সময় শামীম ভাইরা অপেক্ষা করেছেন, বিরোধী দলে থাকলে কঠোর রাজনীতি, এক সময় তারা যেই রাজনীতিতে আমার চাচা মানে সেই সময়কার রাজনীতি, আমি আসছি আপনার প্রশ্নে, সেই সময়কার রাজনীতি বড় কঠিন ছিল। সেই সময় রাজনীতি যারা করেছেন তারা সৎ ছিলেন, দেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন, তারা দেশের জন্য রাজনীতি করেছেন। যে কারণে আমার বাবা যদি একজন সৎ রাজনীতিবিদও বলতে হয় তো ওনার নাম আসবে, 2 জনের নাম বলতে হলে ওনার নাম আসবে, সেটা অস্বীকার করার রাস্তা শামীম ভাইয়ের নাই, শামীম ভাই জানেন সেই কথা। তো সুতরাং সেই সময় আর এই সময়ের কথা এক নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৌফিক দিয়েছেন যে সেই 40 বছর থেকে এখন তারা 5 কোটি টাকা দান করতে পারেন, 45 লাখ টাকা দান করতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে বেশ খাস রহমত আছে পরিবারের উপরে, না হলে এত ওই অবস্থা থেকে এই অবস্থায় দান এটা তো আমি পারি নাই, আমরা করতে পারি না। আমি আমার অতি সীমিত সাধ্যে কিছু কাজ করেছি। আর আমার দল যাকে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা, গুম, মামলা, হামলা করে 21 আগস্টের গল্প আমাদের সাথে করেছে, এই হাত দিয়ে না, এই হাত দিয়ে বিএনপির অত্যাচারে 50 জন মানুষকে জীবন দিতে হয়েছে, আপনিও চিৎকার করেন, 50 জনকে জীবন দিতে হয়েছে। না আমাকে বের হয়ে যেতে হবে বাবলু, আমি শামীম ভাই আপনি চালাতে পারেন শো, ইটস আপ টু ইউ। না ঠিক আছে, শুনেন আমি তার মধ্যে দাঁড়িয়েও বিএনপি, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিএনপি 54 লক্ষ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে গেছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে 21 আগস্টে গ্রেনেড মেরেছে। একটু শুনবেন প্লিজ। হ্যাঁ, বেশি ফারহানা আপনি একটু, আমি ওর ভয় পাই, ওর সাথে আমি তর্ক করতে পারবো না বাবা। আচ্ছা
কি কি প্রশ্ন আমার আপনার পরে ওর বলেন? বাসায় গেলেও আমার দেখা যাবে বোম্বাই মরিচ দিয়ে আমার ডাল খাওয়াইতেছে শুধু। না না। আচ্ছা শুনুন, বেশ রুমিন পারান, বলেন, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা এখন যে করোনা পরিস্থিতি চলতেছে, আপনার দল বিএনপি এবং আপনারা সবসময় দেখা যাচ্ছে এখন যে অভিযোগটা করেন সচরাচর সরকার দলের বিপক্ষে সবসময় এই অভিযোগটা নিয়ে আসতেছেন করতেছেন। আচ্ছা এই অভিযোগের বাইরে আপনাদের কোনো কার্যকর কোনো আর কোনো উদ্যোগ আছে কিনা এটা ছাড়া? দেখুন, বিরোধী দলের কাজটা কি? বিরোধী দল সাংবিধানিকভাবেই বলেন, আইনগতভাবেই বলেন, সমস্যা মোকাবেলার দায়িত্ব কিন্তু বিরোধী দলের নয়। এবং পৃথিবীর কোন দেশের বিরোধী দল সমস্যা মোকাবেলা করেছে সরকার, বিরোধী দল নয়। বিরোধী দল যেটা করে সেটা সরকারকে সহায়তা করতে পারে, সরকারের সঙ্গে কাজ করতে পারে, সরকারের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে পারে, সরকারের যে জায়গাগুলোতে লুপ হোলস আছে সেগুলো ধরিয়ে দিতে পারে, এবং সরকারের যদি সদ্বুদ্ধি থাকে, সরকারের যদি জনগণের প্রতি অ্যাকাউন্টেবিলিটি থাকে, সরকার সেগুলো শোনে। আপনাদের অভিযোগ ছাড়া, আপনাদের এই অভিযোগ ছাড়া আপনাদের কোনো কার্যকর উদ্যোগ আছে কিনা প্লিজ এটা বলেন প্লিজ। আপনি একটু থামলেই আমি কার্যকর উদ্যোগটা বলবো। আপনি তো শামীম ভাইকে দেখে বড় ভয় পেয়ে গেছেন। না না ঠিক আছে, না না কি বলেন প্লিজ। সাংবাদিকরা ভয় পায় না রে বাবা। না 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 কোটি মানুষই ভয় পায়, কিন্তু না না ভয় পায়, আপনি তো অস্থির হয়ে গেছেন কেন? না না ঠিক আছে আপনি বলেন বলেন। জি আপনার প্রশ্ন আমাদের সময় স্বল্প, আমাদের সময় কম, আমাদের সময় কম। শামীম ভাই যাকে ভয় পায় ব্যারিস্টার রুমিনকে, সে তোমার পক্ষে আছে তো তুমি ভয় পাও কেন? না না ঠিক আছে। জি শুনেন, 54 লক্ষ পরিবারের হাতে বিএনপি ত্রাণ পৌঁছে দিয়েছে, যার মধ্যে 2,16,00,000 হচ্ছে উপকারভোগী। এক, ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন সমানে কাজ করেছে। 2, 3 হলো করোনা আসবার আগেই করোনার ইম্প্যাক্ট কি হতে পারে, প্রণোদনা কি ধরনের দেয়া যেতে পারে, সেই বিষয়ে বিএনপি একটা পেপার প্রেজেন্ট করেছে, সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। 4 হলো সরকার যখন প্রণোদনা ঘোষণা করেছে সেই জায়গাগুলোতে কোথায় আরো বরাদ্দ বাড়ানো যেতে পারে, কিভাবে ডিস্ট্রিবিউট হতে পারে, সেই ব্যাপারে বিএনপি আবারও পেপার প্রেজেন্ট করেছে। 5 হচ্ছে প্রাক বাজেট, যেটা বাজেট করোনাকালীন বাজেট, সেই ব্যাপারে বিএনপি তার প্রস্তাবনা সরকারকে দিয়েছে। 6 হলো বাজেট এখনো কিন্তু পাস হয়নি, বাজেট পাস হবে 30 তারিখে, এখনো সময় আছে সরকারের হাতে। পোস্ট বাজেট কি, সেই বাজেট রিঅ্যাকশনও বিএনপি দিয়েছে। সরকারকে প্রতিটা ধাপে বিএনপি হ্যান্ড ইন হ্যান্ড কাজ করবার আহ্বান জানিয়েছে। উদ্যোগটা তো পৃথিবীর সর্বত্র সরকারি দল থেকে আসে, কিন্তু আনফরচুনেটলি এখানে সরকার একলা চলনীতি নিয়েছে, সরকার একলা চলার নীতি নিয়েছে, যে কারণে আমরা দেখেন সকালে বিএনপি যা বলে বিকালবেলা সরকারের তরফে উল্টো কথা বলা হয়। বারবারই বিএনপির প্রতিটা সাজেশনের বিরুদ্ধে একটা করে সমালোচনা নিয়ে আসা হয়। এটা না করে আমি একটু এড করতেছি, আমি একটু এড করি এটার সাথে, আপনার সাথে আপনার কথার সাথে একটু এড করি। এটা হচ্ছে আপনারা এই সমালোচনা, আপনারা যেহেতু বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করেন, আওয়ামী লীগের কাউন্টার দেয়, এইটার বাইরে গিয়ে আপনারা কোনো কিছু করতে পারেন না কার্যকর, জনগণ সাধারণ মানুষের জন্য কিছু করা আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি। আমাদের ত্রাণ দেওয়ার আছে, আমাদের স্বাস্থ্য সামগ্রী সুরক্ষা বিতরণ করবার আছে, মানুষকে সাহায্য করার ব্যাপার আছে, সচেতনতা তৈরি করবার ব্যাপার আছে, সবই আমরা করছি। কিন্তু মাথায় রাখবেন শাহনেওয়াজ বাবলু, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনাল দায়িত্ব নয়, এটা কিন্তু আমাদের লিগ্যাল দায়িত্ব নয়, এটা সরকারের দায়িত্ব। তুহিন আমি একটা প্রশ্ন করব, ছোট প্রশ্ন করেন। তুহিন না, আমি তুহিনকে একটা প্রশ্ন করি, মাথার উপরে ঘোরে না আমি তোমাকে একটা প্রশ্ন করি, আমি সরি তুমি করে, মাননীয় সংসদ সদস্য তুহিনকে আমি একটা প্রশ্ন করি। না আপনি আমাকে তুমি করে বলতে পারেন অবশ্যই, কিন্তু আমার নাম রুমিন। তুহিন না না না, এটা যেহেতু টেলিভিশনের ইয়েতে টক শো, তো আমি আপনাকে আপনি করেই বলছি, যেহেতু আপনি মাননীয় সংসদ সদস্য, যেহেতু আপনি এখনো পর্যন্ত পদত্যাগ করবেন না, হ্যাঁ সেই কারণে বলছি। পদত্যাগ আপনি যে বললেন, আমাদের ভোটে এসে পদত্যাগ আপনি করবেন, আপনি করেন, তারপরে আমরা করব। আচ্ছা আপনি বললেন, আপনি যেদিন প্রমাণ করতে পারবেন যে জনগণ আপনাদের পক্ষে আছে সেদিন করে ফেলবো। আপনাদের যদি চোখের লজ্জা থাকতো তাহলে দেখতেন জাতীয় আন্তর্জাতিক। আচ্ছা আমি প্রশ্নটা করি, প্রুফ করা কি আছে? আমি এক ছোট্ট ওনাকে প্রশ্নটা করতে দেন। রুমিন, ইউ আর এ ব্যারিস্টার, ইউ আর এ কাম ফ্রম এ ভেরি গুড ফ্যামিলি, এবং আমি পার্লামেন্টে আপনার বক্তব্য শুনি, এবং যখন আপনি প্রথমবার যখন বক্তব্য আপনি এবং আপনার দলের নেতারা দিচ্ছিল, আপনি লক্ষ্য করেছিলেন আমি কিন্তু হাত দিয়ে সবাইকে থামাচ্ছিলাম, এবং সেটা আপনি নিজে সাক্ষী যে আপনাদের বক্তব্যটা শোনার জন্য, যে আপনি কি বলতে চাচ্ছেন কিংবা হারুন সাহেব কি বলতে চাচ্ছে, এটা আপনি নিজেই দেখেছেন। বিকজ আমি জানতে চাই অ্যাকচুয়ালি, আমার সবচেয়ে পজিটিভ, ইজ কোয়াইট ইম্পসিবল, নোবডি ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট যারা আল্লাহর একেবারে সান্নিধ্যের লোক, ছাড়া কেউ আমরা পারফেক্ট না, আপনিও না, আমিও না, কেউ না। ভুল ত্রুটি নিয়েই মানুষ, এবং ভুল ত্রুটি স্বীকার করার মধ্যে কোনো লজ্জার কিছু নেই। সেখানে আমার আপনার কাছে প্রশ্ন, আপনি বললেন, আমার কাছে খারাপ লাগলো যে খোরশেদের বউ, খোরশেদকে আপনি বললেন, আমিও ওকে আদর করি,
এবং এই খোরশেদের মতো আপনি একজন সাংবাদিকের নাম আপনি জানেন না, বাংলাদেশ প্রতিদিনের একজন স্টাফ রিপোর্টার, হ্যাঁ, ওর নাম হলো রোমান, ওরা একটা পরিবার করেছে, এহসান পরিবার, আপনি গেলে দেখতে পারবেন। এ পর্যন্ত 82টা লাশ ওরা দাফন করেছে, বলেছে আল্লাহর কাছ থেকে হাদিয়ে নিব, মানুষের কাছ থেকে না। মানব জমিনের যে রিপোর্টার আছে ওখানকার, সেও জড়িত, যুগান্তরের রিপোর্টার সেও জড়িত। কি পরিমাণ কাজ করছে সাংবাদিকগুলি আপনার কল্পনার বাইরে। আমি বলছি তোমরা তো সাংবাদিক, প্রচার করো না কেন? না, আমরা প্রচারের জন্য করছি না, আমরা জাস্ট আল্লাহকে খুশি করার জন্য। ওটার সাথে কোনো না কোনো ভাবে আমার স্ত্রী জড়িত, একটু লজিস্টিক সাপোর্ট দিয়ে। যাই হোক, প্রসঙ্গটা সেইটা না। প্রসঙ্গটা হলো আপনি বললেন খোরশেদের বউ একটা হাসপাতাল পেল না। এই যে বললেন, আমার কাছে এটা অবাক লাগলো যে আপনি ইনফরমেশন, তাহলে আপনি না না, আমি প্রথম বলি, আপনি ইনফরমেশন পান নাই। খোরশেদের বউ কিন্তু সাথে সাথে হাসপাতাল পেয়েছে, এবং সেই হাসপাতালটার নাম হচ্ছে সাদেদা হাসপাতাল। ওখানে সে ভর্তিটা ছিল, এবং সেখানে আইসিইউ আছে, সবকিছু আছে। আমি রাত্রে আড়াইটার সময় যখন দেখেছি যে ওর বউ অসুস্থ, আমি রাত্রেবেলা যখন নামাজ পড়তে উঠেছি দেখেছি ওর বউ অসুস্থ, আমি পেপার দেখলাম, আমার কাছে টেক্সট আসলো যে ওর বউ অসুস্থ। তা আমি ওকে ফোন করেছি, খোরশেদ কি অবস্থা? বলো ভাইয়া ভালো। আমি সাজেদাতে ফোন করেছি, কি অবস্থা? বলো স্যার বেশি ভালো না। আমি তখন ওর বড় ভাই তৈমুর আলম খন্দকার সাহেবের সাথে আলাপ করলাম, কারণ আমি একলা রেসপন্সিবিলিটি নিতে পারি না, কারণ আমি তো মূল গার্জেন না। এখন একটা জায়গায় পাঠালাম, যে আল্লাহ না করবে একটা কিছু খারাপ হয়। সো আমি তখন খোরশেদকে বললাম যে খোরশেদ একটা কাজ করো, ভালো হাসপাতালে নিয়ে যাও বউকে। বলো কেন ভাই? আলাম বেটার ট্রিটমেন্টের জন্য। সো আমি তখন তৈমুর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমি তৈমুর ভাই বলি, উনি আমাকে বলেন স্বামী আমি জানি না, ভাই হলো তুমি আছো, সবকিছু তুমি দেখো, চেষ্টা করো। আমি চেষ্টা করলাম, চেষ্টা করে আমি ধন্যবাদ জানাই স্কোয়ারের অঞ্জন চৌধুরীকে এবং আমাদের হেলথ মিনিস্ট্রি অ্যাডিশনাল সেক্রেটারি যিনি আছেন হাবিবুর রহমান সাহেবকে। আমি বললাম যে ভাই এই ব্যাপার, মেয়েটার অবস্থা ভালো না। বলে স্যার ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। তারপরে কিন্তু ওখানে ভর্তি করা হয়, এবং বিষয়টা তার মানে এইখানে। আপনি কি জানেন স্কয়ার থেকে তার হাসপাতাল চিকিৎসা পুরোপুরি শেষ না হতেই তাকে বের হয়ে আসতে হয়েছে, বিকজ তার বিল দেওয়ার মতন অবস্থা তাদের ছিল না। ওই অবস্থা তাদের ফ্যামিলি কিন্তু না, তাদের ফ্যামিলি রিচ ফ্যামিলি, এবং তার বড় ভাই যথেষ্ট পরিমাণ রিচ। খোঁজ নেবেন, এটা আপনারই এলাকা। আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আপনি নারায়ণগঞ্জ নিয়ে অনেক বললেন, কিন্তু আপনার প্রভাব তো সারা বাংলাদেশে বিস্তৃত। আপনাকে ভয় পায় না এমন কোন মানুষ বোধহয় বাংলাদেশের মাটিতে নাই। তুমি আসো একজন, তুমি আসো না, আমি আপনাকে ভয় পাই না, বাট আপনার তাহলে একজন আছে, আপনাকে ভয় পায় না এমন মানুষ বাংলাদেশে খুব কম, হাতে গোনা। তো আপনি একটু বলবেন যে আপনাদের লক্ষ্মীপুরের সংসদ সদস্য যিনি মডার্ন হাসপাতালের মালিক, আপনাদের সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও যে বিনা পয়সায় কোভিড রোগীদের চিকিৎসা দিতে হবে, মডার্ন কিন্তু তার মধ্যে একটা ডেজিগনেটেড হসপিটাল, সেইখানে তারা হাজার হাজার টাকা বিল করেছে, লক্ষ লক্ষ টাকা বিল করেছে। পরে যখন এটা নিয়ে কমপ্লেইন করা হয়েছে, পত্রপত্রিকায় রিপোর্ট এসছে, আলোচনা হয়েছে, সাংবাদিকদের মধ্যে ঝড় হয়েছে, রিপোর্ট হয়েছে, তখন তারা কিছু কিছু রোগীকে ফেরত দিয়েছে। তার মধ্যে কিছুদিন আগেও তারা এক রোগীকে মাত্র 30 মিনিট অক্সিজেন দিয়ে বিল করেছে 86,000 টাকা। একটা ডাক্তারও সেই রোগীকে দেখতে যায় নাই, একদিনই ছিল, 24 ঘন্টা ছিল, একটা ডাক্তারও সেই রোগীকে দেখতে অ্যাটেন্ড করে নাই, কিন্তু ডাক্তারের ফি বাবদ তারা নিয়েছে 49,000 টাকা। এখন এই ব্যাপারগুলোকে শামীম ভাই আপনারা একটু দেখবেন। আপনাদের আমি বলি, আপনার তুমি যেটা আপনি যেটা বলেছেন, এটাতে আমি ভুক্তভোগী। আমি অ্যাপোলোতে রোগী পাঠিয়েছিলাম, ঠিক আছে, আমি 3-4টা হাসপাতালের নাম বলতে, কিন্তু যেহেতু ওনারা এখন কাজ করছেন, আমাদের হাসপাতালের ডক্টরদেরকে মোরালিটি ভেঙে দেওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি আর আমি এই কাজটা করছি না, ওনারা করছেন। এর মধ্যে কিছু গ্যাপ আছে, কিছু ভুল আছে, কিছু ত্রুটি আছে, কিছু ব্যবসায়িক লোক আছে, কিছু ব্যবসায়িক ইন্টারেস্ট লোক আছে। বাট আমাদের এখন কাজ হচ্ছে কি, আমাদের যে পুলিশ প্রশাসন কাজ করছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যাপক কাজ করছে, সাংবাদিকরা কাজ করছে, ডক্টররা কাজ করছে, 52 জন ডাক্তার মারা গেছেন ইতিমধ্যে। আমাদের তাদেরকে বুস্ট আপ করা উচিত। এই ত্রুটি বিচ্যুতিগুলি নিয়ে না আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং এই শিক্ষা নিয়ে পরবর্তীতে এগুলি সংশোধন করা উচিত। এখানে এটা কিন্তু ডাক্তারদের দোষ না শামীম ভাই, এটা ডাক্তারদেরও দোষ না, এটা স্বাস্থ্য সুরক্ষা যারা দিচ্ছেন, স্বাস্থ্যকর্মী যারা আছেন, তাদের কারোরই দোষ না, এটা হাসপাতাল মালিকের দায়। আমার প্রশ্ন হচ্ছে সেই মালিককে আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, আমরা আনা হচ্ছে না, সেই মালিকটা সংসদ সদস্য, আপনাদের আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। তাকে যদি এটা যদি উনি, আমি দেখেন আমি তো পারসেপশনের কথা বলতে পারি না, তো যদি এটা উনি করে থাকেন, আমি আরো 2টা হাসপাতালের নাম আপনাকে বলতে পারবো, কিন্তু আমি বলবো না কেন, আমার কালকে হয়তো রোগী ভর্তি করাতে হতে পারে ওখানে, আমি বলবো না। এই 3-4টা আমি নিজে আপনাকে বলতেছি, এরকম 3 লাখ 4 লাখ টাকা বিল ধরেছে মাত্র 3 দিনে। আমি তো বলবো না, কারণ বলতে গেলে আমি কালকে যখন রোগী ভর্তি করতে যাবো না, আমি বলি কিন্তু ফ্রি করার কোনো ব্যবস্থা নাই এখন। তারা বেসরকারি, দে আর টেকিং দ্য অপরচুনিটি।
হ্যাঁ, এখন যদি কেউ করে থাকে সেটা এখন সরকার যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ না করে তাহলে তো এই অনিয়ন্ত্রিত অবস্থায় মানুষ বাঁচবে কি করে, মানুষ চিকিৎসা পাবে কি করে? আমি শুধু তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সরকারি স্বাস্থ্য খাতকে জোরদার করেন নাই গত 13 বছরে। না আমি একটু বলি 72% খরচ মানুষের নিজের পকেট থেকে দিতে হয়, আউট অফ পকেট একটু বলি এটা একটু, হ্যাঁ একটু বলতে দেন, ওনাকে বলতে দেন, ঠিক আছে। হ্যাঁ, যে যেটা করছে না, যে যেটা আমি বলবো না, না তুমি প্রশ্ন করেছো রুবিন, আমি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি উত্তরটা দেই। হ্যাঁ, যে যারা এটা করছে না, না যারা এটা করছে, এরকম মানুষ তো খুব যারা এটা করছে ভাই, ঠিক আছে রুমিন বারবার আমাকে প্রভাবশালী ভয় পাই না। রুমিন একটা কথা বলি ভাইয়া, এই কথাটা বলতে চাচ্ছিলাম না, এখানে বলা উচিত না, কোন সময় পারসেপশন থেকে কথা বলতে নেই। কেন আমি একটা পার্লামেন্টে, আমি আপনার মতো একসময় ভোকাল ছিলাম 2001-এ, আমি শুধু দল বুঝতাম আর কিচ্ছু বুঝতাম না। হ্যাঁ, যখন আপনি বুঝেন এখন আমিও বুঝতাম। তা আমি পার্লামেন্টে খুব কঠিন বক্তৃতা দিয়েছিলাম, যেটা হয়তো আমি ওনার জন্য আমি দোয়া করি, উনি আমার মাতৃতুল্য বয়স, ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ আছেন, আল্লাহ যাতে তাকে সুস্থতা দান করেন এবং হায়াতে তৈয়বা দান করেন, আমি দোয়া করি, অন্তর থেকে দোয়া করি। উনি আমার বক্তব্যটাকে গ্রহণ করতে পারেননি। আমি কিন্তু টু দি পয়েন্টে বক্তব্য দিয়েছিলাম, ছবি দেখিয়েছিলাম, সেই ছবিগুলি নিয়ে আমি এখন কথা বলতে চাই না। হ্যাঁ, ওই একদম আলাদা প্রসঙ্গ। এরপরে উনি রেগে গেছিলেন, রেগে যে বলেছিলেন তোকে আমি দেখে নিব, ঠিক আছে, আমাকে দেখে নিবেন। এই দেখে নেবার কিছুদিন পরেই কিন্তু নারায়ণগঞ্জে আমার আওয়ামী লীগ অফিসে বম ব্লাস্ট হয়েছে। ওই বম ব্লাস্টে আমার হাতটা উড়ে গেছিল, পাটা নষ্ট হয়ে গেছে, চেয়ারে বসে নামাজ পড়ি, এবং আমার 20 জন লোক ওখানে মারা গেছে। এখন আমি কি পারসেপশন নিব যে আমাকে উনি মারিয়েছেন? না, আমাকে ব্যাপারটা হচ্ছে দেখেন, তারপরেও কিন্তু এই 20টা লোক মারা যাওয়ার পরেও একটা গায়ে আমরা ফুলের টোকা দিই। ক্যান ইউ বিলিভ ইট, যে আমার ভাই, শুধু আমার ভাই হওয়ার কারণে আপনারা যখন ক্ষমতায় এসছেন, আমার ভাই সেলিম ওসমান চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন, ওনার ফ্যাক্টরি ঢুকে, আপনি পেপার দেখেন তখনকার, মানব জমিনে দেখেন তখনকার, ওনার ফ্যাক্টরিতে ঢুকে 350 গরুর দুধের বান ব্লেড দিয়ে পচিয়ে পচিয়ে কেটে দেওয়া হয়েছে, এবং আমার ভাইটাকে ধরে নিয়ে অস্ত্র দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং 3.5 কোটি টাকা ক্যাশ নেওয়া হয়েছে, এবং রাজহাঁসগুলির গলা অর্ধেক কেটে দেওয়া হয়েছে। সমস্ত জাতীয় পত্রিকায় যেগুলি আপনারা বেশি বিশ্বাস করেন সেগুলি লেখা হয়েছে। সো এই যে এই কথাগুলি এখন আমরা বলবো না, এই সময়টা আমি আপনার কাছে ছোট মনীষ হিসেবে বলবো, একটা কথা রিকোয়েস্ট করবো, আপনি যেহেতু বলেন ভালো, আমরা এই সময়টা বলতে চাই, তাহলে সেই নির্যাতনের ইতিহাস শেষ হবে না। আপনারা একটা রাজনৈতিক মামলায় কিভাবে 74 বছর বয়সের সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে কারাগারে রেখে নির্যাতন করেছেন সলিটারি কনফাইনমেন্টে, আমি ভাবলাম তুমি বলতে, আমি ভাবলাম তুমি ধন্যবাদ দিবা। আপনারা কিভাবে অ্যাক্টিং চেয়ারম্যানকে দেশে ফিরতে দেন না, তার কোনো বক্তব্য প্রচার করতে দেন না, আমাদের নেতাদের যেভাবে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আমাদের আপনি খুব ভালোই জানেন, জনাব তারেক ঘটনার আসামি। শোনেন, যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবে অ্যাপিলেট ডিভিশন থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে কিন্তু আসামি বলতে পারেন না। ম্যাডামেরটা কি প্রমাণিত হয়েছে? না হবে না, ম্যাডামেরটা প্রমাণিত হয়েছে? নো, হয়নি, এখনো হয়নি। আমি ভেবেছিলাম তুমি, আমি বলছিলাম রুমিন বোধহয় ধন্যবাদ দিবে। শামীম ভাই, একটা প্রশ্নে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিচ্ছি যে উনি যথেষ্ট মানবিক, উনি আমাদের 74 বছর বয়সের নেত্রীকে নিজের ক্ষমতা বলে জেল থেকে বের করে নিয়ে এসে গুলশানে বাসা নিয়েছেন। আপনারা গুম করেছেন, বিচার বহির্ভূত হত্যা নিয়ে গেছেন, প্রতিদিন আপনারা নীরব 21শে আগস্ট ঘটিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু এই করোনা কালে দেশের কথা ভেবে, মানুষের কথা ভেবে, জনগণের কথা ভেবে আমরা কিন্তু বারবার বলেছি আসেন আমরা একসাথে কাজ করি। সেই ব্যাপারটাও আপনাদের পছন্দ হয় নাই, বারবারই আমরা প্রস্তাব দিয়েছি যে চলেন আমরা বসি। দেখেন পাশের দেশ ভারত, আজকে যখন চীন আক্রমণ করছে, ভারতের প্রাইম মিনিস্টার কিন্তু ঠিকই সোনিয়া গান্ধীকে নিয়ে, ঠিকই মমতা ব্যানার্জিকে নিয়ে, সব দলকে নিয়ে এত বড় প্যান্ডামিক, এত মানুষ আক্রান্ত হচ্ছে, এত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ইভেন আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলছে যে যদি এই অবস্থা থাকে তাহলে প্রতি মাস প্রতিদিন 1 লক্ষ স্বাস্থ্যমন্ত্রীর কথা। আপনাদের কোন রকমের কোনো চৈতন্য হয় না, মানুষের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতে পারে না। জি বাবলু, আমি চাই, আমি আজকে দাবি করছি আমার বোন রুমিন ফারহানার এই বক্তব্যের কারণে, যেহেতু বিএনপির ভাইস চেয়ারম্যান দেশে বাইরে অবস্থান করছেন, ওনাকে ভাইস চেয়ারম্যান দায়িত্ব দেওয়া হোক, বিএনপি উইল বি, আমার মনে হয় অনেক আগিয়ে যাবে সামনের দিকে ইনশাআল্লাহ। অ্যাক্টিং চেয়ারম্যান বলুন, অ্যাক্টিং চেয়ারম্যান, ওকে, সেই জায়গাটা আপনাকে দেওয়া হোক যেহেতু উনি বিদেশে আছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে বাবলু আমি চলে যাই, শুনেন আপনি পুরো শোটা শামীম ভাইকে নিয়ে করেন, ইউ ক্যান, না শুনুন ইউ ক্যান ডু দিচ্ছি ইট, আপনাকে দিচ্ছি, দিচ্ছি, আই উইল লিভ দ্য শো। শুনুন, আপনাদের শুনুন,
আপনাদের দুইজনের কাছে একটা হচ্ছে, অনুরোধ হচ্ছে আপনাদের বক্তব্য ছোট করবেন। আপনাদের কাছে দর্শক অনেক কিছু জানতে চাচ্ছে আপনি কিন্তু আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সময়টা আপনি শামীম ভাইকে দিচ্ছেন, হ্যাঁ। তো তাহলে আচ্ছা, আমি কোয়াইট, শামীম ভাইকে নিয়ে না, দিচ্ছি প্লিজ, না, হ্যাঁ শামীম দিচ্ছি। ভাইকে নিয়ে শোক এখন করবেন। আমি দিচ্ছি, আপনাকেও দিচ্ছি, শুনেন। এখন কথা হচ্ছে যে মানুষ বলতেছে দেশের যে আমাদের যে দেশের করোনা পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির মধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ব্যবস্থা টোটালি ব্যর্থ। অনেকে অনেক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করতেছে এবং বিভিন্ন প্রোগ্রামে বলতেছে। আপনি আসলে এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটাকে আপনি একমত কিনা, বা এটা সহমত পোষণ করতেছেন? আমি আপনার সাথে একটু যুক্ত করে দেই শামীম ভাই, সহজ কাকে বলছেন, আমাকে না রুমিনকে? না শামীম ভাই, আমি একটু যুক্ত শামীম ভাইকে, আপনার সহজ শামীম ভাইকে। আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে, তিনি জি, যেই কমিটি, করোনা কমিটি তার প্রধান, কিন্তু তিনি জানেন না কি হয়। এক, দুই হলো তিনি অফিস করেন না, এটাও আপনাদের পত্রিকার নিউজ যে তিনি অফিস করেন না, এবং তিনি বলেছেন আমি যেখানে বসি সেটাই হলো আমার অফিস। তিনি স্বীকার করছেন যে আক্রান্ত যেভাবে বাড়ছে এবং আমাদের শামীম ভাই হয়তো খুব ভালো করে জানেন বিষয়টা। না, আমি সেটা শেষ করি। যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে তাদের প্রতি মাসে 1 লক্ষ আক্রান্ত হবে, তিনি বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যে করোনা চলবে আগামী 3 বছর। যদিও পরে ধমক খাওয়ার পরে উনি একটু অস্বস্তির মধ্যে পড়েন। এই স্বাস্থ্যমন্ত্রী দিয়ে ওনারা কিভাবে মন্ত্রণালয় ওনাকে একটু বলতে দেন। ঠিক আছে, বলেন। হ্যাঁ বলুন শামীম ভাই প্লিজ। আমি পদত্যাগ চাইছি। হ্যাঁ শামীম ভাই প্লিজ। আমি কোনো ব্যক্তির উপরে বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকটা কাজ হচ্ছে একটা টিম ওয়ার্ক। একটা ব্যক্তিকে পারসেপশন দিয়ে আমি দাঁড়া করাতে রাজি। হ্যাঁ, মানুষ বলছে তো, মানুষের এই ধরনের কথা এসছে, অন্যান্য যেই তার মানে অন্যান্য সবগুলি সাবজেক্টে আমরা পারফেক্ট হয়েছেন, ওনার ব্যাপারে মানুষের কাছ থেকে কিছু কথা এসছে। আমার মনে হয় যে এইখানে ওনাকে সুযোগ দেওয়া উচিত যে ওনার কি উত্তর আছে। আমিও কিন্তু ওনার না খেপে আমি ওনাকে বলে, এখন হয় কি সবাই তো রুমিনের মতো রেগে গেলে সুন্দর লাগে না দেখতে। হ্যাঁ, ও রেগে গেলেও ভালো লাগে দেখতে, এই জন্য বারে রেগে যায়। তো যাই হোক, ও রেগে গেলেও ভালো লাগে, এই জন্য রাগে, আবার যখন হাসি দরকার হেসে আমার পরিস্থিতিকে স্বাভাবিক করে নেয়। এমন একটা ভাব দিচ্ছিলেন চলেই যাবে বোধ হয়। আমি বললাম যা বাবা, এ কি আমার ছোট বোন আমাকে রেখে চলে যাবে? না ভাবলাম কষ্ট পাচ্ছিলাম, বোন তো ছোট না, ছোট বোনকে রাগ করিয়ে তো নিজে ভালো বড় ভাই ভালো থাকতে পারে না। তো এটা একটা অপ্রাসঙ্গিক আমার মনে হয় প্রসঙ্গ। হ্যাঁ, আর আমি এই ব্যাপারে মনে করি যে এখানে রুমিন ফারহানা যিনি আছেন, শাহনাজ বাবলু আছে, আমার স্বাস্থ্যমন্ত্রী আছেন, এভরিবডি আমার চেয়ে যোগ্য। কারণ আমি নিজেকে মনে করি যে আমার যোগ্যতা সবার চেয়ে কম। আই ওয়ান্ট টু লার্ন ফ্রম এভরিথিং, সবার কাছে শিখতে চাই। এবং এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কাজ করার সময় কাজ করব মানুষের জন্য। সো এখানে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে আপনি বলেন, তাহলে আমি আর রুমিন আমরা উত্তর দিতে পারি আমার মনে হয়। জি, এখন আর দুইজনের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে করোনা পরিস্থিতি চলতেছে, সারা বিশ্ব এখন নাকাল পুরোটাই, কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, সকালবেলা দেখা যায় বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগকে দোষারোপ করে, বিকেলবেলা আওয়ামী লীগ এটার কাউন্টার অ্যাটাক দেয় ভার্চুয়াল সংবাদ বা যে কোনো কথার মাধ্যমে। এখন কথা হচ্ছে, আমরা কি এই করোনা পরিস্থিতির মধ্যে থেকেও যে রাজনৈতিক যে দোষারোপটা, এটা থেকে বেরিয়ে আসতে পারি না? খুব দরকার। আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আমি এটাই আমার ছোট বোনটাকে বোঝানোর চেষ্টা করছিলাম। পিপল সেটাকে পছন্দ করছে না রাজনীতি। এবং রুমিন, আমি একটা কথা বলতে চাই আপনাকে, দোজ পিপল ডোন্ট লাইক দ্য পলিটিক্স। যারা পলিটিক্সকে পরিণত করতে চায় এবং যারা অন্যভাবে খেলতে চায় কিংবা 1-11 করতে চায়, আমরা পলিটিশিয়ানরা যদি এই অ্যাঙ্গেলে কথা বলতে থাকি, দে উইল গেট দ্য অপরচুনিটি। সামনে অনেক বড় চ্যালেঞ্জ, এটা কিচ্ছু না, এখন যেটা হচ্ছে কিচ্ছু না। সামনে যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটাতে কিন্তু এখানে বেনিফিশিয়ারি কেউ হবে না। আমার মনে হয় সেখানে আমরা কথা বলবো, আমাদের যে একটা প্ল্যাটফর্ম আছে কথা বলার, পার্লামেন্ট, আমরা যদি আল্লাহ হায়াত রাখে, আমাকে রাখে, আপনাকে রাখে, দোষ ত্রুটি আঙ্গুল দিয়ে ধরে দেবেন। আমি রুমিন আপনাকে কসম খেয়ে বলছি আল্লাহর নামে, যদি আপনি আমাকে ডকুমেন্টারি দেন যে শামীম ভাই, আপনি আমাকে ভাই দেখেন, দেখি শামীম ভাই বলছি, শামীম ভাই এই জায়গায় দেখেন করাপশন হয়েছে, এই জায়গায় ভুল হয়েছে, যতটুকু ভোকাল আপনি থাকবেন ইন দ্য পার্লামেন্ট, আপনি তো বিরোধী দল, আপনার থাকার সুযোগ আছে, আমি আপনার চেয়ে বেশি ভোকাল থাকবো ইন দ্য পার্লামেন্ট। বিকজ আই বিলিভ যে আমার নেত্রী শেখ হাসিনাকে একটা জিনিস বিশ্বাস করেন, সাদাকে সাদা বলা, কালোকে বলা বলা। আমি আমার পার্লামেন্টারি কমিটি মিটিং এ কি বলেছি আপনি আপনার আন্দাজের বাইরে, বিকজ উনি আমাদের শিখিয়েছেন একটা জিনিস, বিশ্বাস করেন
যে মানুষকে ভালোবাসাটাই হচ্ছে কাজ, যে কদিন বেঁচে আছো গরিব মানুষের জন্য কাজ করো। আমি ওনাকে, হ্যাঁ আমরা খারাপ ভালো মিলে মানুষ, আমরা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, আপনারটাও মাল্টি ক্লাস, আমারটাও মাল্টি, এর মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ সব ধরনের মানুষ আছে। তো এর মধ্যে আমার মনে হয় যে আমার তো শেষ, আমাদের তো শেষ, আমি 58+ হয়ে গেছি, সো টাইম টু গো। হ্যাঁ, কিংবা পলিটিক্স থেকে এমনিতেই রিটায়ারমেন্ট করার সময় হয়ে গেছে। আমি বলেছি হয়তো ইলেকশনও করবো না, বিকজ আমি মেরুদণ্ডহীন ভাঙাচোরা মানুষ অবস্থায় আমি চলে যেতে চাই না, আমি ম্যারাডোনা অবস্থায় বিদায় নিতে চাই, বিকজ মানুষের ভালোবাসা নিয়ে বিদায় চাই। বাট আপনার ফিউচার শুরু হয়েছে মাত্র। সো আমরা আপনাকে, আমি জাস্ট, আপনি আবার ভাববেন না যে আমি, আপনি ইউ আর এ ব্যারিস্টার, ইউ আর এ হাইলি এডুকেটেড ওমেন, আমি আপনাকে একটা অনুরোধ করব যে নো, দিস ইজ নট আ ওয়ে। আমরা কথাটা বলবো এমন ভাবে যে এই সময়টাতে মানুষ যাতে বুঝে যে ইয়েস, মানুষের সবচেয়ে বড় এখন দরকার সাইকোলজিক্যাল সাপোর্ট। মানুষ যদি আপনার কথা এখন বিশ্বাস করে যে আজই অনেক খবর দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু ভয় পেয়ে যাবে। সামনে একটু অ্যাড করি, এটা হচ্ছে যে আপনারা দুই দল যে সকাল বিকাল বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যের মধ্যে আমরা সাধারণ মানুষ যারা আছে আমাদের প্রতি এই করোনা মহামারীতে কোনো দিক নির্দেশামূলক কোনো কিছু পাচ্ছি না, আমরা সাপোর্ট পাচ্ছি না। না না, মানুষ কিন্তু এটা অপছন্দ করছে। এই যে আজিপুর অবস্থা, নো, আমাদের এটা না। মানুষকে আমার বিএনপি এবং বিএনপি ফখরুল সাহেব, আমি আই রেসপেক্ট হিম পার্সোনালি, আমি পছন্দ করি ভদ্রলোকের কথাবার্তা, আমার কাছে ভালো লাগে। যদি সবাই মিলে, ওকে ফাইন, আওয়ামী লীগ আপনাদের সাথে ভুল আচরণ করছে, আপনি করবেন কেন? কারণ আমি ভুল করছি তার জন্য আপনিও করবেন? আপনি করেন না, বরঞ্চ আপনি এটা বলেন, আপনাদের মেডিকেল উইংস দিয়ে বক্তব্য দেওয়া, যে এইভাবে বলেন যে সচেতন হন, হাত ধোন, বাসায় থাকেন, ডিস্টেন্স রাখেন। এছাড়া আপনার কি, আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমি একটু বিষয়টা বলেন। না, আপনাকে রুমিনকে বলতে বলতে, যে কথাটি বলছিলেন, যে কথাটি শামীম ভাই বলছিলেন, সেটাই কিন্তু বারবার আমরা বলে এসেছি যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। এটা কারো একক সমস্যা নয়, এটা কারো পক্ষে এককভাবে মোকাবেলা করাও সম্ভব নয়। পৃথিবীর কোনো দেশ কিন্তু এককভাবে মোকাবেলা করছে না, তারা কিন্তু সমস্ত দল মত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে গিয়ে তারা একসাথে কাজ করছে। এই আহ্বানই কিন্তু আমরা বারবার জানিয়ে এসেছি। আমরা আশা করব, দেরি হলেও 3 মাস দেরি হয়ে গেছে, তারপর আমরা আশা করব যে সরকারের তরফে একটা উদ্যোগ আসবে, সরকারের তরফে একটা উদ্যোগ থাকবে, যাতে শুধু বিএনপি কেন হবে, শুধু বিএনপি না, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গেও, কারণ বামরাও কিন্তু সরকারের সঙ্গে বসতে চাইছে অনেকদিন ধরে, তারা যেন একসাথে বসে একটা কর্ম পরিকল্পনা স্থির করে। আর যে কথাটি শামীম ভাই বলছিলেন যে আমরা মানুষকে সচেতন করতে পারি কিনা, সেই কাজটি কিন্তু আমরা করে যাচ্ছি একেবারে শুরু থেকে, করোনার একেবারে শুরু থেকে, ফেব্রুয়ারি মাস থেকে, এবং বাংলাদেশে আসার আগে যখন বিশ্বের অন্যান্য দেশে করোনা ছড়িয়ে পড়েছে, মানুষ মারা যাচ্ছে, সেই সময় থেকে কিন্তু আমরা লিফলেট বিতরণ থেকে স্বাস্থ্য সরঞ্জাম, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ থেকে শুরু করে অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষকে অ্যাওয়্যার করার জন্য যা যা করা দরকার তার সবকিছুই কিন্তু আমরা করেছি। এখন কথা হচ্ছে একসাথে কাজ করা, সকালে একটা প্রেস ব্রিফিং, বিকালে আবার সেটার কাউন্টার যদি সরকারি দল থেকে আসে, কিংবা সরকারি দল সকালে একটা কথা বলে আপনারা তো চাইলে বন্ধ করতে পারেন, বিরোধী দল থেকে আসে, আপনারা তো চাইলে বন্ধ করতে পারেন। সরকারে যারা থাকে, যারা স্টিয়ারিং এ থাকে, তারা তো গাড়িটাকে চালায়, তারা তো দেশটাকে চালায়, রাষ্ট্রযন্ত্রটা তো তাদের হাতে। মন্ত্রণালয় বলেন, প্রতিষ্ঠান বলেন, অধিদপ্তর বলেন, আমলা বলেন, মন্ত্রী বলেন, সবকিছু তো তাদের হাতে, আপনারা তো চাইলে, তাদের হাতে। আপনারা তো চাইলেও অস্থির হয় না, আমি বলছি তো তাদের হাতে। সুতরাং তারা যদি এটাকে সঠিকভাবে চালায়, আমরা তো সাহায্য করবার জন্য সর্বদাই প্রস্তুত, কিন্তু যদি তাদের সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি হয়, সেটাকে আমরা তুলে ধরবো না? মানুষকে কি আমরা সেই ব্যাপারে বলবো না? সরকারকে কি আমরা বলবো না? বিরোধী দলের কাজই তো হচ্ছে সমালোচনা করা। না, আপনারা তো কোনো স্পেসিফিক কোনো তাদের ভুল ত্রুটি ধরে দিচ্ছেন না, আপনারা প্রত্যেকদিন একে অপরকে কাউন্টার দিচ্ছেন, এটি হচ্ছে মানে আমরা স্পেসিফিক্যালি বলছি পরীক্ষার সংখ্যা বাড়ান। আমি একটু শেষ করি শামীম ভাই, স্পেসিফিক্যালি বলছি পরীক্ষার সংখ্যা বাড়ান, স্পেসিফিক্যালি বলছি আপনারা কিটের সংখ্যা বাড়ান, কারণ আপনি জানেন যে কিটের অভাবে এখন পরীক্ষা অর্ধেকে নেমে আসতেছে। যেখানে 17 কোটি মানুষের দেশে প্রতিদিন লক্ষাধিক পরীক্ষা হবে, সেখানে এখন 15,000 থেকে 17,000 পরীক্ষা, সেটা এখন কিটের অভাবে কমে আসবে। আমি একটা ছোট প্রশ্ন করব, পিজি হাসপাতাল বলছে, আমি শেষ করে নেই, পিজি হাসপাতাল বলছে যে 72% এটি কার্যকর, মানে আপনার অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা সেটা নির্ধারণ করতে। সেই কিট আপনারা নিচ্ছেন না, আপনারা বিদেশ থেকে কিট আমদানির জন্য চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী একটা কথা খুব দামি বলেছেন, তিনি বলেছেন যে যদি দেশে দুর্নীতি কমানো যেত, তাহলে যত প্রকল্প নিয়েছি, যত উন্নয়ন পরিকল্পনা করেছি, সেটা আরো অনেক দূর আমি এগিয়ে নিতে পারতাম। আবার তিনি একই কথা বলেছেন সংসদ থেকে বের হতে হতে বিরক্ত
শক্ত হয়ে যে আমাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। তো এই দুর্নীতির যদি রন্ধ্রে রন্ধ্রে স্বাস্থ্য খাতের সেটা যদি রোধ করা যেত, সেই ব্যাপারে কিন্তু আমরা বারবার কথা বলেছি, বারবার বলেছি বাজেটে কি পরিমাণ স্বাস্থ্য খাতে দেওয়া উচিত, বারবার ঠিক আছে, এগুলো বলেছেন আপনি। স্পেসিফিক চান শাহনওয়াজ বাবলু, আপনার কি স্পেসিফিক আচ্ছা, চান? আচ্ছা, আপনারা আচ্ছা, কি শুরুতে আমরা কি সরকারের চেয়ারে বসে দেশ চালাবো? সেটা তো না না সম্ভব না না। না না না, ঠিক আছে। আমি একটু আমি একটু জি, বলি। জি, অ্যাকচুয়ালি আমাদের এসিটা বন্ধ করো। টেস্ট ইম্পর্টেন্ট, বাট ইটস নট এ ফাইনাল ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে একটা জিনিস, আমেরিকান ডক্টর, আমার বন্ধু বান্ধব, আমার ওয়াইফের বড় ভাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডক্টর ইন ইউএসএ। হ্যাঁ, আমি ওদের সাথে কথা বলছি, লন্ডনে আমার বন্ধু বান্ধব ডক্টর আছে, ওদের কথা হচ্ছে ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য টেস্ট অ্যান্ড ফরগেট অ্যাবাউট দ্য এনিথিং এলস। আমাদের বেসিক মাথায় রাখতে হবে যে আমাদের নিজেকে নিজে সেফ রাখতে হবে। এই রোগটার বেসিক হচ্ছে আপনি টেস্ট করবেন, কি ধরা পড়ে কি হচ্ছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন। সোশ্যাল ডিস্টেন্সটা রাখা দরকার। এই জায়গাটাতে আমাদের একটা কনসাসনেস আসা দরকার। এখন উন্নত আমি বিশ্বে আপনার আসছে সাথে না। একমত শামীম ভাই। তিনটা জিনিস, ভেরি সিম্পল তিনটা জিনিস হু বলেছে। নাম্বার 1 হচ্ছে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। সেকেন্ড যে জিনিসটাকে তারা জোর দিয়েছে সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, যে কথাটা আপনিও বলছেন। সোশ্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল অ্যাওয়ারনেস, মাস্ক পরা এবং নিজেকে পরিচ্ছন্ন রাখা, হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া। একেবারে সিম্পল কথা হচ্ছে সাবান দিয়ে বারবার হাত ধোয়া। এই এই অ্যাওয়ারনেসটাও, এই সোশ্যাল অ্যাওয়ারনেসটাও কি গভর্নমেন্ট তৈরি করতে পেরেছে মানুষের মধ্যে? পারেনি। এই যে তারা লকডাউন না বলে ছুটি বললো, গণপরিবহন খুললো, দোকান খুললো, সবকিছু সীমিত পরিসরে বললো, কিন্তু মানুষের মধ্যে এমন একটা পারসেপশন দিল যেন সব স্বাভাবিক আছে। একটা কথা আপনি বারবার বলেন যে মানুষকে ভয় দেখাবেন না। দেখুন, ভয় দেখানো আর সচেতন করা দুটো কিন্তু আলাদা জিনিস। আপনাদের মধ্যে যদি তথ্যের স্বচ্ছতা না থাকে, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি মনে করবো আচ্ছা এটা তো খুব বেশি কিছু সাধারণ অসুখ, এটা তো প্রতিদিন 2000 বা 2500 3000 এর মধ্যে সীমাবদ্ধ। ব্যাপারটা তো আসলে তা নয়, এটা তো মহামারীর দিকে যাচ্ছে ও মহামারী হয়েছে। তো সুতরাং এই জায়গাটাতে মানুষকে তো সত্যটা আপনাকে বলতে হবে। জার্মানির চ্যান্সেলর তো তার মানুষকে বলেছে যে এটা একটা ভয়াবহ অসুখ, আমি ভয় পাচ্ছি এবং আপনারাও ভয় পান, যে কারণে পশ্চিমা বিশ্বে, ইউরোপে, ইতালি যেভাবে এফেক্টেড হয়েছে, ফ্রান্স যেভাবে এফেক্টেড হয়েছে, স্পেন সেভাবে কিন্তু জার্মানি হয়নি। জার্মানি বেটার ওয়েতে এটা ডিল করতে পেরেছে, কারণ শুরুতেই কিন্তু তাদের চ্যান্সেলর বলেছে আমি ভয় পাচ্ছি, আপনারাও ভয় পান, এটা একটা ভয়াবহ অসুখ। সুতরাং মানুষকে এটা ভয়াবহতা বলতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশে যেভাবে প্রচার হয়েছে, সরকার, মিডিয়া, টেলিফোনে ফোন করলেই ধরলেই এটা যে কলের ভিতরে কিন্তু এটা চলে এসছে, সুস্থ থাকেন, সো এই অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে। বাট ব্যাপারটা যেটা হচ্ছে কি, তারপরে অনেকে এই ব্যাপারে ভয়টা পাচ্ছেন না, কিংবা নিজেকে মনে করছেন যে সচেতন হচ্ছেন না। এখন যে হচ্ছে রোগে আক্রান্ত সে মরছে না, সে বাসায় যাচ্ছে, যে তার বুড়া বাবা কিংবা বুড়া বা মরে যাচ্ছে। আমি বাংলাদেশে যেটা দেখলাম, হ্যাঁ আমি যেটা দেখলাম বাংলাদেশে যে মৃত্যুর রেটি, আমি আমার এলাকা দিয়ে সব জায়গায় খবর নিয়ে দেখলাম, বাংলাদেশে আল্লাহ হয়তো কিছুটা আমাদের উপরে রহমত আছে, যারা মারা যাচ্ছেন তারা কিন্তু 90% কিন্তু সুস্থ না, হয় লাং এ এফেক্টেড, হাইলি ডায়াবেটিক্স, হাইলি হার্ট অ্যাটাক কিংবা অন্য এমন কোনো কঠিন জটিল রোগে আক্রান্ত আছেন। সেই পরিবারের বাচ্চারা কিংবা সেই পরিবারের মানুষগুলো যদি বাইরে কম যায় কিংবা না যায় তার ফ্যামিলিকে সেভ করার জন্য, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা উই ক্যান ওভারকাম ইট। কিন্তু ক্রাইসিস কোনটা হবে? ক্রাইসিস হবে সামনে যে ইকোনমিক্যাল যে ধাক্কাটা আসছে, আমাদের সারা পৃথিবী একটা ধাক্কা খেয়েছে, তো ওইটাকে ওভারকাম করা। আর সেটা আমি মনে করি সেটা করতে গেলে আমাদের সবাইকে একটু কনসিয়াসলি আগাতে হবে, কারণ এর মধ্যে যারা বাজে গেম খেলার দরকার তারা বাজে গেম খেলার থেকে শুরু করে দিয়েছেন। এবং আপনার গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য, এই সেক্টরকে আমি বলছি না বিএনপি, হ্যাঁ, কিন্তু যারা করবেন। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে পলিটিশিয়ানদের কে কি করছে, রুমিন, আমি মনে করি দ্যাট ইজ নট মাই কোশ্চেন। আমি কি করছি দ্যাট ইজ মাই কোশ্চেন। আমার দায়িত্বটা পালন করি না, আপনারটা আপনি করেন। শাহনাজ বাবলু তারটা করছে, ওর সাংবাদিকতা ঠিক মতো করছে কিনা, মতি ভাই তার সম্পাদকীয় ঠিক মতো করছেন কিনা, আমরা যার যার জায়গায় দায়িত্বশীল হই। হ্যাঁ, আরেকজন হয়তো করছেন আমার দলের, আমার বিশ্বাসটা কোথায়? আমার সমস্ত বিশ্বাস, সমস্ত আস্থা, সমস্ত চেতনা, সমস্ত ভালোবাসা আমি 40টা বছর ধরে আমার নেত্রীকে কাছে দেখেছি। যারা, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ যদি আমার নেত্রীকে হায়াতে তৈয়বা দান করে এবং সুস্থ রাখে, যারা এই সংকট কালে যদি কেউ অপরাধ করে থাকে, দুর্নীতি করে থাকে, সে যদি শামীম ওসমানের মতো 1 লক্ষ শামীম ওসমান হয়, অন্তপক্ষে আর যে হোক শেখ হাসিনার হাত থেকে, জাতিবিদ্যার হাত থেকে ছাড় পাবে না। এটার কিছুদিন প্রমাণ ক্যাসিনো সময় আপনি দেখেছেন, অনেক ক্লোজ
হামজা, ওটা বলা উচিত না। কাউকে ছাড় উনি অন্তপক্ষে দিবেন না, কারণ আচ্ছা, উনি এই যে একটা শামীম ভাই, ভালো আমি প্রশ্ন। শামীম ভাই, আমি রুমিনা পার কাছে যাচ্ছি। আপনি আপনার বক্তব্যে বলেছেন জাতীয় ঐক্যের বিষয়ে ঐক্যবদ্ধভাবে সবকিছু মোকাবেলা করার জন্য, যেটা হচ্ছে এই করোনা মহামারীর সময় সারা বিশ্বের প্রত্যেকটা সরকার এবং তাদের বিরোধী তত রাজনৈতিক দল আছে, সবাই ঐক্যবদ্ধভাবে এই করোনা মোকাবেলা করতে। ইভেন আমাদের পাশের দেশ ভারতও এটা হচ্ছে। তা আমরা এখন পর্যন্ত আমরা এটার মধ্যে আসতে পারিনি। আপনি যেটা বললেন যে বিএনপির পক্ষ থেকে, বা আপনিও যেটা বারে বারে বলেছেন যে ঐক্যবদ্ধভাবে এটা ঐক্যবদ্ধ কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে, এখন আপনাদের দল থেকে বিএনপির তরফ থেকে এখন কোনো কার্যকরী বিএনপির তরফ থেকে কোনো কার্যকরী করেছেন কিনা যে এটা আমরা করার জন্য? সরকারকে চিঠি দিয়েছি, জি, আমরা সরকারকে 2বার চিঠি দিয়েছি, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, আমরা সর্বদল একসঙ্গে বসতে চেয়েছি, কিন্তু সরকারের তরফে সেটা নিয়ে ঠাট্টা তামসা ছাড়া আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এবং অত্যন্ত দুঃখজনক যেটা শামীম ভাই তুললেন পরবর্তীতে, যে জিরো টলারেন্স ধরা হয়েছে দুর্নীতিতে। এই সরকার বারবার বলছে দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স, কিন্তু তারপরেও আমরা দেখছি এই মহামারীর মধ্যেও যখন মানুষের চৈতন্য জাগ্রত হবার কথা, যখন জীবন এবং মৃত্যুর সীমারেখাটা প্রায় বিলীন হয়ে যাচ্ছে, সেই সময় আমরা দেখেছি স্বাস্থ্য খাতে কি ভয়াবহ দুর্নীতি। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এই ব্যাপারে তদন্ত কমিটি 3টা গঠিত হয়ে গেছে অলরেডি। N95 মাস্ক নিয়ে একটা দুর্নীতি, সেটার জন্য তদন্ত কমিটি হয়েছে। বিশ্ব ব্যাংকের সাহায্য এসছে, সেটা নিয়ে যে দুর্নীতি, 5,500 টাকার গগলস, 5,000 টাকা, না মানে অদ্ভুত অদ্ভুত যেই দামগুলো এসছে সেগুলো নিয়ে যে দুর্নীতি, কমিটি সেইটা হয়েছে তো নাকি? কমিটি হয়েছে। আমি শেষ করি, শেষ জি, করি তারপর বলবেন। জি। সেটা নিয়ে একটা কমিটি হয়েছে, আর দুদক একটা তদন্ত করবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলেছে। কিন্তু আমরা জানি যে এই ধরনের কমিটিগুলোর আলটিমেটলি কিন্তু কোনো ফল হয় না। অতীতে আমরা দেখেছি কেন্দ্রীয় ব্যাংক যখন লোপাট হয়েছে, আজ কিন্তু বহু বছর হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে সরানো ছাড়া আর কিন্তু কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই। এবং দুঃখজনক যে আমাদের দেশের সমস্ত অপরাধ ধামাচাপা দেয়া হয় এই কমিটি করে, যে কারণে প্রধানমন্ত্রী বলতে বাধ্য হন যে আমাকে ছাড়া সবাইকে কেনা যায়। প্রধানমন্ত্রী বলতে বাধ্য হন যে আমার উন্নয়ন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে, দুর্নীতি কমানো গেলে উন্নয়ন আরো হতো। অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী বলে গেছেন যে আমার দেশে এখন পুকুর চুরি না সাগর চুরি হয়। এখন ওনার কাছে 4,000 কোটি টাকা পিনাট মনে হয়। মানে এই সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে, এবং এক ধরনের মাফিয়া চক্র গড়ে উঠেছে সর্বত্র। এই মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে সবকিছু, এবং এই মাফিয়া চক্রের নাম সবাই জানে। এখানে আমি জানি, আপনি সাংবাদিক, আপনি জানেন, শামীম ওসমান ভাই উনিও জানেন, কিন্তু মাফিয়া চক্রের ব্যাপারে হাত দেবার সাহস আমরা কাউকে দেখি না। এই যে ক্যাসিনো কাণ্ডের কথা হলো, আরো আমার মনে হয় আমরা ট্র্যাকলেস হয়ে যাচ্ছি, ক্যাসিনো কাণ্ড, অনেক কিছু ট্র্যাকলেস হয়ে যাচ্ছে। কোনো রকমের কোনো ব্যাপার দেখলাম না। আচ্ছা, স্বামীর কথা বলে যদি আপনি এত ভয় পেয়ে যান, না, আমরা ট্র্যাকলেস হয়ে যাচ্ছি, আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন। না, প্লিজ এখানে ভয় পাওয়ার কিছু না, আমার প্রশ্ন করতে দেন। আমার কথা আপনি নিজেই বলছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি নিজেই বলছেন। অ্যাকশনটা দেখতে চাই, সেই অ্যাকশনটা নাই কেন? আজকে 13 বছর নীরব। আচ্ছা, আমরা আশা করতেছি সরকার খুব দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এখন শামীম ভাই, আপনাদের নারায়ণগঞ্জে আমরা জানতাম আপনার একচ্ছত্র মানে আধিপত্য বলা চলে না, এটা খুব প্রভাবশালী আপনি এমপি। এখন নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইবি মেয়র হওয়ার পর থেকে আপনার এই দুইজনের মধ্যে রাজনৈতিক কিছুটা টানাপোড়েন পড়ে। এখন সম্প্রতি আমরা দেখতেছি করোনায় মহামারীর সময় যে নারায়ণগঞ্জে হটস্পট চলতেছে, এই সময় আপনার দুইজন একসাথে কাজ করা বাদ দিয়ে প্রায় আলাদাভাবে কাজ করতেছেন। আসলে কারণটা কি? না, অ্যাকচুয়ালি টানাপোড়েন না, এখানে লেভেলটাই ওই জায়গায় না আমার। হ্যাঁ, আমি আমার কাজ করছি। এখন যে বিষয়টা হচ্ছে যে উনি ওনার কাজ করবেন, ওনার একটা আলাদা সিটি কর্পোরেশনটা কিন্তু আমাদের এলাকা কিন্তু অনেক মনে করেন অনেক বড়, ইটস ভেরি স্মল। আমার 2টা ইউনিয়ন মিলে যা ভোট তার চেয়ে কম ভোট সিটি কর্পোরেশন আছে, ঠিক আছে? এখন যেটা হয়েছে, উনি আমার দল করেন, দলের একজন মেয়র উনি। তো যেদিন আমরা যখন স্যাম্পল কালেক্ট নিয়ে খুব ঝামেলায় পড়ে গেলাম, তখন আমি ছিলাম না মিটিং এ। সেই মিটিং এ একটা কোর কমিটি মিটিং হলো, সিটি কর্পোরেশনের প্রতিনিধি ছিল, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, ডিসি ছিল, এসপি ছিল, সবাই ছিল, এরা মিটিং করছে যে তো এখন তো স্যাম্পল কালেক্ট করতেই হবে। তো তখন মানে আমি কিন্তু খুব চ্যালেঞ্জিং অবস্থা দিয়ে পার হতে হয়েছে, এবং কিছু লোকের প্রতি আমার অন্তর থেকে দোয়া আসে। যেমন আমাদের ডাক্তার জাহিদ, সে করোনায় এফেক্টেড ছিল, আমাদের সিভিল সার্জন এফেক্টেড ছিল, আমার যে 300 বেডের হাসপাতালে যে ডক্টর রয় উনি এফেক্টেড ছিলেন। তো আমার আইসোলেশন, আমার ডিসি আইসোলেশনে মানে একটা হেফাজত অবস্থা ছিল।
জি তো সেইখানে সিটি কর্পোরেশনের দুইজন ছিল, ট্যামলেট ছিল, ওরা বললো আমরা করবো না। কেন না, আমরা করবো না। তো সিও বলছে জি আমি এবার মতামত। তখন সেনাবাহিনী তো স্ট্রেট ফরওয়ার্ড, ওরা তো আমাদের মধ্যে জি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে না। সাচ্চা দেশপ্রেমিক এবং পুলিশ যারা আছে তারা বলে তো আপনি ভাই ইউ কেম হিয়ার। পরে উনি হতে এসছেন, উনি বলেছেন আমার লোকরা করবে না। তখন সিভিল সার্জন ব্যাচে করোনা ভাইরাস এফেক্টেড এবং জাহিদ আমাকে ফোন করলো, স্যার আমরা করবো কি এখন বলেন। আমি ওকে ফাইন, কে দ্যাটস, আমি এটা কি রুমিনকে বোঝানোর চেষ্টা করছি, কে কি করেছে দ্যাটস নট মাই লুক আউট। আমি একটু শেষ করে দেন। তখন আমরা কি করেছি, আমরা যেটা করেছি তখন আমি ধন্যবাদ জানাই তাদেরকে, পপুলার, ল্যাব8, তারপরে মেডিনোভা, আরেকটা হাসপাতালের নাম বারবার ভুলে যায়, মানুষ মনে বেচারে হয়তো কষ্ট পাবেন, আরেকটা ইয়ে। আমি তাদের কাছে ফোন করেছি যে ভাই আমাকে আপনারা স্যাম্পল কালেক্টর দেন। ওনারা দিয়েছেন, আমি 2টা অ্যাম্বুলেন্স দিয়েছি, আমার বড় ভাই 4টা অ্যাম্বুলেন্স দিয়েছেন। এই কিন্তু স্যাম্পল কালেক্ট করা শুরু হলো, ওইটা স্যাম্পলটা কালেক্ট করে আইডিআরসি তে নিয়ে আসা হলো। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিলেন, নেওয়ার পরে 300 বেড হলো। আমাদের গাজী ভাইও একটা করেছেন, রূপগঞ্জে করেছেন। সো এখন সবাই যে সবকিছু সমানভাবে করতে পারবে তা না। আর কাজ যখন করবেন না, যারা কাজ করে, কাজ করতে গেলে রাস্তায় দেখা হবে, একসাথে কাজ করা হবে, তোমার কেউ ডেকে নিয়ে এসে কাজ করা যায় না, এটা আমি মনে করি। হ্যাঁ, এখন যদি ব্যারিস্টার রুমিনের যদি ফিলিংস থাকে যে না, আমি যেটা বলতে হচ্ছে মানে আইবি আপার সাথে আপনার কোনো ওই বিষয় নিয়ে কোনো কিছু আছে কিনা, টানাপোড়েন যেটা বললাম আর কি, এরকম কোনো টানাপোড়েন বা কোনো আমার ও আইভির সাথে আমার সম্পর্কটা হচ্ছে রুমিনের সাথে আমার যেমন সম্পর্ক, আমার ছোট বোন সেও আমার ছোট বোন, স্ট্রেইট ওয়েতে আমার ছোট বোনের মতোই আমি দেখি। তার বাবা, আমি ছোট বোন হিসাবে তাকে দেখি। তার দুটা নির্বাচন, একটা নির্বাচনে নিজেকে আমি বলি প্রদান করেছি, যখন আমি একদম রিটায়ার করবো তখন বলবো। হ্যাঁ, যে বিএনপি তৈমুর খন্দকার সাহেবকে বসিয়ে দেওয়া হয়েছিল, আর সেকেন্ড নির্বাচনটাও আমি তারটা করেছি। যে এই ব্যাপারটাগুলি হলো কি একদম সিলি ব্যাপার। আপনি যদি ওর ব্যাপারে জিজ্ঞেস করেন, তাহলে আপনি জিজ্ঞেস করবেন আমার যুবলীগের প্রেসিডেন্ট কিংবা ছাত্রলীগের প্রেসিডেন্ট লেভেলকে। আচ্ছা, আমার লেভেল না। কাছে আমার একটু কথা আছে, ভাইয়া একটা প্রশ্ন ভাইয়া আছে। জি শামীম ভাই, ভাইয়া, আমরা এই একসাথে কাজ করার কথা বলছি, আমরা বলছি যে করোনা কালে আসলে দল মত নির্বিশেষে আমাদের সবকিছুর ঊর্ধ্বে উঠে কাজ করার কথা। তাহলে সাতক্ষীরাতে আপনি জানেন যে 21শে মে আমফানে যে তাণ্ডব হয়ে গেল, তখন যখন বিএনপির নেতাকর্মীরা সেখানে ত্রাণ দিতে গেল, তখন তাদের উপরে এই হামলাটা কেন আওয়ামী লীগের তরফ থেকে করা হলো? সেখানে একটা মাইক্রোবাস ভাঙা হয়েছে, আমি একটু শেষ করি আপনি তারপরে বলেন। মাইক্রোবাস ভাঙা হয়েছে, 15-20টা মোটরসাইকেল ভাঙা হয়েছে, আমাদের কর্মীদের উপরে একেবারে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে। কেন? আরেকটা হয়েছে নারায়ণগঞ্জে, আপনার এলাকায় আমার একজন মহিলা কাউন্সিলর, আপনি জানেন না, মহিলা নেত্রী আমাদের দিনার, আপনি চেনেন ভালো মতোই, তার উপরে একই হয়েছে। পরে তার উপরে মামলাও হয়েছে, তার নামে মামলাও দেয়া হয়েছে। ফেনীতে কৃষক দলের নেতার উপরে একই কাণ্ড হয়েছে, কুষ্টিয়াতে হয়েছে, রাজশাহীতে হয়েছে। মানে আপনাকে তো সময় সংকীর্ণ। হ্যাঁ, আজ অনেক জায়গায় হয়েছে, একটু কথা প্রথমে দিনারটা দিই। চলে যায় বাবলু, আপনি যদি মনে করেন সময় আমাদের সময় কম তো হামলা হয়েছে। আমি রুমিন ফারনার বক্তব্য বুঝলাম যে যারা ত্রাণ দিতে যাচ্ছিলেন অনেক জায়গায় হামলা হয়েছে, এটা হলো রুমিনের বক্তব্য। আসেন প্রথমটা আসেন দিনার, আপনার জায়গা, আমার জায়গা। দিনার যেটা হয়েছে রাত 1টার সময়, দিনার খালাকে ডেকে নিয়েছে, আপন খালা, তার মায়ের বোন, বড় বোন, তার সাথে তার সংঘর্ষ হয়েছে, তার খালাকে সে মেরেছে, তার খালা যে তার নামে মামলা করেছে। আপন খালা, অন্য কেউ না কিন্তু, ঠিক আছে? আপন খালাকে মারার পরে মামলা নয়, ব্যাপারটা কিন্তু আমি আপনাকে বলি, দিনা নিজে ফেসবুকে করে দিয়েছে, এবং দিনা ফেসবুকে নিজে দিয়েছে, দিনার হাজবেন্ড আমার দল করে। পরে আমি লোক পাঠিয়েছি, ও আমাকে ফোন করেছে, ভাইয়া এই ঘটনা। হ্যাঁ, এটা 100% আমি তোমাকে সত্য কথা বললাম। দ্বিতীয় যেটা সাতক্ষীরায় হয়েছে, ওই ব্যাপারে আমি জানি না কি হয়ে থাকে, অপরাধ হয়েছে এবং এই অপরাধ করা উচিত না। বাট যারা ভাইয়া একটু বলি, এত জায়গায় কেন হয় বলেন, আমি একটু বলি। এর মধ্যে একটা গ্রুপ করেছে, মনে করেন হামলা করেছে, এটা একটা আপনার বক্তব্য, ঠিক আছে? আবার আওয়ামী লীগেরই কোনো এমপি হয়তো ওই গ্রুপে যে নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ, উনি যখন ফোন করেছেন বিএনপি থেকে, ভাই আমার কাছে কিছু হাত খালি, আমি ক্যান ইউ গিভ মি সাম মানি? কেন? বিকজ আই হ্যাভ টু গো, আমার এলাকাতে আমি যাব ত্রাণ দেওয়ার জন্য। হ্যাঁ, দেখা গেছে আমি নিজেই দিয়েছি, আমি নিজেই দিয়েছি, বিকজ আমার এলাকাতে দিতে হবে কথা না। ওনার এলাকার খবর যখন বললাম, আমি বললাম যে পারছেন না, বলে জোগাড় করতে পারছি না, ওকে ফাইন, আমি দিচ্ছি, আপনাকে নিয়ে যান, মানুষকে দিয়ে দিন, ও তোমার জন্য দোয়া করতে পারলাম যে আল্লাহর কাছে বলেন। দ্যাটস ইট। সো ইটস এ ম্যান টু ম্যান ডিফারেন্ট হবে।
সব জায়গায় একরকম না, হবে আপনারা না। ব্যবস্থা নেবেন। আমার বক্তব্য হচ্ছে এতটুকু যে এবং আপনারা আমাদের যেহেতু পার্টির সরকারে সাধারণ আছেন সম্পাদক আপনারা ব্যবস্থা পরিষ্কারভাবে নেবেন। বলেছে, পার্টির দিনার ব্যাপারটা একদম টোটালি এটা দিনা নিজে ফেসবুকে পরে এটা বলেছে, স্বীকার করেছে, স্টেটমেন্টও দিয়েছে। ঠিক আছে, এটা ওর খালার সাথে গন্ডগোল, ওই গন্ডগোল বাড়তে বাড়তে যে অন্যভাবে গন্ডগোলটা দাঁড়িয়েছে। ঠিক আছে, এটা হলো একরকম। তো আমি এটা স্টপ করেছি এবং আমি এটা শেষ করার জন্য আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বলেছি। আমি ওকেও খুব আদর করি এবং ওর হাজবেন্ড আমার দলের একদম অনেক প্রতিষ্ঠিত সিনিয়র নেতার একজন ছেলে, ওর হাজবেন্ড। সো দ্যাটস ওয়াই, এবং আমার সম্পর্কে আত্মীয় হয় বোধহয় ওরা। জি। তো এই হলো ওর সাবজেক্টটা, এটা আমি জানি, ওর খালার সাথে গন্ডগোল। আর অন্যটা আমি জানি না, সো কমেন্ট করবো না। কিন্তু পার্টির সাধারণ সম্পাদক বলেছেন যদি কেউ করে থাকে তার ব্যবস্থা নেওয়া হবে। পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আরেকটা কথা বলেছেন যে আমরা কোনো ভুল থাকলে স্পেসিফিকলি ভুলটা ধরিয়ে দেন। আর আমি আমার বোন রুমিন ফারহানকে বলবো, গেট প্রিপারেশনস ফর দ্য, আল্লাহ যে আমাদের বাঁচায় রাখে, আপনাকে আমাকে সবাইকে, যে আমি দোয়া করি আল্লাহ আপনাকে হায়াতে তৈরি দান করুন। গেট প্রিপারেশন, আপনি বলছেন দুদকে গেলে এটা তদন্ত হচ্ছে না কিংবা এই কমিটিতে হবে না, সো ডু ইট। আপনি না, শ্যাডো এটা কমিটি হচ্ছে করেন। আমাদের পিছনের অভিজ্ঞতা তাই বলে। আমি এগ্রিড, আমি এগ্রিড বড় আপনার তিক্ত। সাথে, ঠিক আছে, আমি এগ্রিড আপনার সাথে, এগ্রিড। সো ইউ ডু ইট, আপনি করেন। আপনি সাংবাদিক, অনেক আমাদের দেশে ইয়াং জেনারেশনের অনেক ভালো ভালো সাংবাদিক আছে, দে ক্যান ডু ইট। আপনি দেখুন আপনি ঠিক আছে, আপনি বলবেন সাংবাদিকদের আমি কেন ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয় আপনি দেখেন। আমি আমি একটু বলি ভাইয়া, এই যে এর মধ্যে মহামারীর সময়ও 417 জন কথাটা সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা কথাটা তারা আমাকে কোন বলতে, সাহসে কাজ করবে? না না, যাদের সাহস আছে তাদের সাহস আছে, হ্যাঁ, যাদের সাহস আছে তাদের সবসময় সাহস থাকে। ভয় পায় অসৎ লোক, সৎ লোক কোন সময় ভয় পায় না। যার সততা আছে তার মুখেও আছে, আর তার যার সততা আছে তার কলমেও আছে। বাবু, এরকম আপনার কি আমি আমার কাছে অনেক কোনো সাংবাদিক প্রশ্ন আছে। আছে আর স্পেসিফিক? আমি রুমিন হ্যাঁ, ফারহানকে আচ্ছা, কি বলবো যে আচ্ছা। এই যে রুমিন, আমরা নেক্সট, বিকজ আমি আমি একটু ছোট করুন, আমরা, হ্যাঁ। হ্যাঁ, Please, ইউ আপনার যদি ইউ কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনি করুন, না হলে ইটস অলরেডি হ্যাঁ, না, আপনি না, যে একদম। রুমিনীতে হ্যাঁ। আপনারা হ্যাঁ। আইডেন্টিফাইড করেন কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। আমি আপনাকে কথা আমরা দিচ্ছি আইডেন্টিফাই যে কেন করতে, আপনার সাংবাদিকরা প্রতিদিন আসছে পত্রিকায়, শামীম ভাই আপনি নিশ্চয়ই দেখছেন। পারসেপশন এক জিনিস, তাহলে কি আপনি স্বীকার এত করে বড় নেবেন? আমি বড় একটা রিপোর্ট আসছে, বিটু ওকে, সিন্ডিকেটের আপনি নাম আপনি আসছে, রিপোর্টে বিশ্বাস করেন? তাহলে আপনি আপনারা না আপনারা আচ্ছা তদন্ত বোন, আমার করেন, একটা ছোট্ট, আপনারা তদন্ত করেন, ব্যবস্থা নেন, নাকি সেটাও করবেন না? Agreed. 2017-18 এক বছরে 1000 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে শুধু স্বাস্থ্য খাতে, সেটার ব্যাপারে Agreed. ব্যবস্থা নেন। এগ্রিড। আপনি তাহলে পত্রিকার রিপোর্টকে বিশ্বাস করেন? Yes or no? ডেফিনেটলি, মানে কথা হচ্ছে Okay. পত্রিকার আপনি রিপোর্টের কি উপরে তো আপনাকে আপনি কি অনুসন্ধান আদালত, করতে হবে, আপনি কি ব্যবস্থা নিতে আপনি কি হবে। আপনি কি আদালতের রায়কে বিশ্বাস করেন? Yes আদালতের or no? রায় তো সকলের উপরেই মান্য, কিন্তু আচ্ছা, সেটা যদি তাহলে আপনি পত্রিকার রিপোর্টও বিশ্বাস করেন, আদালতের রায় বিশ্বাস করেন, তাহলে তো ম্যাডাম জিয়ার সাজাটাও আপনি বিশ্বাস করেন, না, তারেক জিয়ার শোনেন, ব্যাপারে সেখানে আপনি হচ্ছে বিশ্বাস করেন। অ্যাপেক্স কোর্ট, সেটা আমি বলছিলাম, অ্যাপেক্স কোর্ট থেকে হতে হবে, ফাইনাল অর্ডার হতে হবে, অ্যাপেক্স কোর্টের লাস্ট ফোরাম কোন পত্রিকায় লেখে নাই আমার বোন, কোন পত্রিকায় লেখে নাই যে 21 আগস্টের ঘটনার সাথে আপনার ভাই, আপনার অ্যাক্টিং চেয়ারম্যান কোন জড়িত? পত্রিকা লেখে নাই, কোন পত্রিকা লেখে নাই, কোন পত্রিকা লেখে নাই। প্রথমত প্রথম চার্জশিটে তার নামই আসে নাই, সেকেন্ড চার্জশিটে তার নাম আসে নাই, থার্ড চার্জশিটে তার নাম ঢুকানো হয়েছে রাজনৈতিকভাবে। আর রাজনৈতিক মামলা সেটা আপনারাও খুব ভালো জানেন, আমরাও খুব ভালো জানি। 111-এ কি পরিমাণ রাজনৈতিক মামলা হয়েছে সেটা আমরা দেখেছি। 111-এর মতন ঘটনায় যেখানে একেবারে মানে লোম বাঁচতে কম্বল উজাড়ের মতন করে রাজনীতিবিদদেরকে তুলোধুনো করা হয়েছে, সেখানেও কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় কোনোভাবে জিয়া পরিবারকে জড়িত করা যায় নাই। সেটা পরবর্তীতে আপনারা যখন ক্ষমতায় এসেছেন তখন আপনারা জড়িত করেছেন। এবং আরো মজার ব্যাপার হলো 111-এর আপনাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, ভোজবাজির মতন সেই মামলাগুলো উড়ে চলে গেছে। আর আচ্ছা, বিএনপি ভুল হয়ে গেছে ভাই, নেতৃত্বের আমি নামে যে সরি, মামলা হয়েছে আমি ভুল হয়ে গেছে, আমি কথা ভুল হয়ে গেছে, সেগুলো ডিপ পেরে ভুল হয়ে পেরে গেছে, অনেক হয়েছে। আমি ব্যারিস্টার রুমিনের সাথে একমত হয়ে বললাম আমি পত্রিকাও মানি না, আমি আদালতও মানি না। আচ্ছা, আপনার কাছে সর্বশেষ, রুমিন ফারহানের কাছে সর্বশেষ প্রশ্ন, আপনার দলের, শামীম ওসমান বলেই রাখেন। না না ঠিক আছে, না, সাজা তো মানতে হবে আমাকে না। আচ্ছা ব্যারিস্টার রুমিন ফারহান, আপনি একটু শুনবেন। এটা হচ্ছে আপনার দলের নেতাদের মধ্যে আমরা মানে অনেকেই দেখতেছি যে সমন্বয়হীনতার অভাব, যেটা হচ্ছে সকালবেলা একজন নেতা ব্রিফিং করতেছেন, বিকাল আরেকজন ব্রিফিং করতেছেন। আসলে এই দলের মধ্যে এত সমন্বয়হীনতাটা কেন? আপনি এটা কিভাবে দেখছেন? কার্যকর সমন্বয় কেন? মানে আপনি আর একটু পরিষ্কার করে দিই, যদি বলেন, যেমন ফখরুল সাহেব বলেন সকালবেলা এক ভাষায় কথা, বিকালবেলা রিজভী সাহেব বলেন এক ভাষায় কথা, মানে এই হলো ব্যাপারটা। প্লিজ, হ্যাঁ রুমিন ফারহান প্লিজ। একই কথা প্রত্যেকে তো তার নিজের মতো করে বলবেন না, উল্টো একদম, একটা পশ্চিমবঙ্গ একটা উত্তরবঙ্গ। এটা না 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 আমার না রুমিন ফারহান, আমার কাছে প্রশ্ন হচ্ছে
আপনাদের দলের মধ্যে দেখা যায় সকালবেলা একরকম শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনে কি হবে? আপনি আর উনি তো কথা শুনতে চালাচ্ছেন, পাচ্ছেন? আমার শোনার কি যায় আসে? না, না। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ বলেন, আপনি বলেন, আপনার কথা বলেন, শুনছি আমি। আচ্ছা, এই সমন্বয়হীনতাটা কি আসলে কি আপনি কিভাবে আপনি দেখছেন? স্পেসিফিক্যাল উদাহরণ দিয়ে বলেন কোথায় সমন্বয়হীনতা, আমি তো জানি না। দেখা যাচ্ছে আপনাদের নেতা একজন সকালবেলা একরকম স্টেটমেন্ট দিচ্ছে, বিকালবেলা আরেকজন বলেন, দিচ্ছে। একটা উদাহরণ দেন, না একটা না উদাহরণ দেন, না না, সকালবেলা একজন স্টেটমেন্ট দিচ্ছে, বিকালবেলা আরেকজন স্টেটমেন্ট দিচ্ছে। এইটা দেন আসলে উদাহরণ দেন। উল্টা স্টেটমেন্ট, সকালে একটা আসছে, বিকালে একটা আসছে। না না আমি না 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 না, উল্টা স্টেটমেন্টের কথা বলিনি। আমরা যে সকালবেলা একজন সংবাদ সম্মেলন করতেছে, বিকালবেলা আরেকজন, এমন সময় দেখা যায় একজন একটু আমি যোগ করতেছি। এখন কিছু কিছু সময় দেখা যাচ্ছে এক সময় দুইজন মানে প্রেস ব্রিফিং করতেছে। আসলে এটার কারণটা কি? দুইজনকে দুইটা কথা বলতেছে, উল্টা কথা বলতেছে। আমি শেষ করি। ওনাকে বলতে দেন। হ্যাঁ শ্যাম্পি, ওনাকে বলতে দেন। হ্যাঁ প্লিজ। বাহ, বাবলু সাহস হয়েছে দেখি। আচ্ছা, সকালে একজন এক কথা বলতেছে, বিকালে আরেকজন আরেক কথা বলতেছে, এটার একটা উদাহরণ দেন আপনি, যেটা বললেন। না না, আমি সকাল বিকাল ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় বললাম, একই সময় দেখা যায় দুইজন সংবাদ সম্মেলন করে, দুইজন প্রেস ব্রিফিং করে, কথা বলতেছে। আসলে এটা কি সমন্বয়হীনতার অভাব মনে হচ্ছে? অবশ্যই না, অবশ্যই না। এত বড় একটা দল, এত নেতা কর্মী, ডেফিনেটলি আমরা আমাদের কথা, আমাদের নেতা কর্মী, আমাদের মানুষ, জনগণ, সমর্থক গোষ্ঠী যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তাদেরকে তো আমরা কথা বলবোই। একদিনে দুই বেলা তো, এত বড় দল তো আমার মনে হয় সারাদিনই বলা উচিত, দুই বেলা তো কমই বলে। যদি এমন হতো যে সকালে এক কথা বলছি, সন্ধ্যায় গিয়ে উল্টো কথা বলছি, বা পরের দিন গিয়ে আরেকজন আরেকটা কথা বলছেন, তাহলে আমি বলতাম যে না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, সমন্বয়হীনতা আছে। আমি তো সমন্বয়হীনতা দেখি না। আমরা শুরু থেকে অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি, আমরা শুরু থেকেই মানুষকে ত্রাণের কথা বলেছি, সাহায্যের কথা বলেছি, সাধারণ মানুষের পাশে যাওয়ার কথা বলেছি, আমরা শুরু থেকে কর্মহীনতা বা বেকারত্বের কথা বলেছি। অর্থাৎ করোনার সময় এবং করোনা পরবর্তী যা যা সমস্যা হতে পারে, যেই অস্বাভাবিক একটা সময়ের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, সেই সময়ের কথাই কিন্তু আমরা আমাদের কথাগুলোতে বলেছি। এর মধ্যে কারো সাথে কারো কথার মধ্যে কোনো রকমের উল্টা কথার ব্যাপার নাই। এমন না যে সকালে উনি এক কথা বলেছেন, বিকালে আরেকজন আরেক কথা বলেছেন। মহাসচিবের যে বক্তব্য সেটা তিনি দিয়েছেন, রিজভী ভাই যে বক্তব্য সেটা তিনি দিয়েছেন। তো সুতরাং এখানে সমন্বয়হীনতা কোনো প্রশ্ন। দেখুন, আপনি কথার কথাই ধরেন না কেন। আজকে শামীম ভাই আপনার সাথে লাইভে কথা বলছেন, শামীম ভাইয়ের দলের আরেক নেতা হয়তো আরেকটা চ্যানেলে গিয়ে কথা বলছেন, আরেক নেতা আরেকটা চ্যানেলে কথা বলছেন, একই কথা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখানে সমন্বয়হীনতা আপনি দেখছেন কি করে, কোথা থেকে? এক একজন এক এক বিষয়ে কথা বলছেন। তো মূল বিষয়টা বা মূল সুরটা যদি একই থাকে, সমন্বয়হীনতার তো কোনো প্রশ্নই নাই। আর এত বড় দলে সকলেই একেবারে সব বিষয় একমত হয়ে যাবে, এইটা আশা করাও তো ঠিক না। আমরা তো দেখছি যে সরকারের দলের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যা বলছেন, আগে স্বাস্থ্যমন্ত্রী হয়তো সেই সাথে একমত নন, বর্তমান অর্থমন্ত্রী যেই পথে হাঁটছেন, আগের অর্থমন্ত্রী তার সাথে একমত নন। তো এরকম তো বহু উদাহরণ আছে। এত বড় বড় দলগুলো, আওয়ামী লীগ বিএনপির মতন এত বড় বড় যে দলগুলো, সেখানে একেবারে টপ টু বটম সবাই একই ভাবে সবখানে আপনি রাজত্ব করবেন, ওরে বাবারে তা কেমনে হয়? তো সবখানে একই সুরে, একই তালে, একই লয়ে সকল নেতা কর্মী কথা বলবেন, এটা আশা করা বোধহয় ঠিক না। আর অনেকক্ষণ বোধহয় সর্বশেষ প্রশ্ন হচ্ছে শামীম ওসমান। আজকে আমরা গতকালকে যখন আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এরপর থেকে আমাদের অফিসের ওয়েবসাইটে বা বিভিন্ন মাধ্যমে সারা দেশ থেকে বিভিন্ন মেডিকেল শিক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগ করতেছে। একটা হচ্ছে গত মে মাসে তাদের একটা ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, এই পরীক্ষাটা করোনার কারণে বন্ধ হয়ে গেছে বা হতে পারেনি। তাদের প্রশ্ন হচ্ছে তাদের একটা আবেদন, আপনার দুইজন আছেন, দুইজনের কাছে তারা একটা আকুল আবেদন করেছে তাদের পক্ষে একটা অনুরোধ করার জন্য, একটা উপস্থাপন করার জন্য। একটা বিষয় হচ্ছে যে তাদের পরীক্ষাটা যদি সরকার কোনো মাধ্যমে কোনো ওয়েতে নেয়, তাহলে তারা চাইলে মানে এই পরীক্ষার পরে তারা ইন্টার্ন ডক্টর হিসেবে কাজ করতে পারবে। আচ্ছা, রুমিন ফারহান তারা অনুরোধটা রেখেছেন, আপনারা কি এইটা নিয়ে কোনো কার্যকর ভূমিকা বা সরকারের কাছে কোনো জোরালো ভূমিকা রাখবেন কিনা? মানে কোনটা, মানে প্রশ্নটা কি হচ্ছে, পরীক্ষা নেওয়াটা না ওনারা? তাদের পরীক্ষাটা নিলে তারা কি করবে, ইন্টার্ন ডাক্তার হিসেবে কাজ করতে পারবে যদি এই পরীক্ষাটা কোনো মাধ্যমে কোনো ওয়েতে নেওয়া যায়। এখন তো মানে সোশ্যাল ডিসটেন্সের কারণে পরীক্ষাটা নিবে কিনা? তারা চাচ্ছে সোশ্যাল ডিসটেন্সেই পরীক্ষাটা দিবে আর কি, এরকম চাচ্ছে তারা। আমি যেটা মনে করি যে এখন যদি তাদের স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা না হয়, এবং যারা মেডিকেল স্টুডেন্ট তারা অবশ্যই আমাদের চেয়ে অনেক ভালো বুঝবেন,
আর এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো তাদের সাপোর্ট। এবং আমি যেটা শুনেছি তাদের মধ্যে থেকে আমাকে অনেকে বলেছেন যে তারা চান এই মুহূর্তে জনগণের পাশে থাকতে। এই যে ইয়াং জেনারেশনের এই যে চেতনাবোধ, আমি তাদের এই চেতনাবোধকে স্যালুট করি এবং আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে একজন সংসদ সদস্য হিসেবে দাবিও জানাই, তাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে ভার্চুয়াল পদ্ধতিতে হোক কিংবা অন্য কোনো পদ্ধতি হোক, তাদের রিয়াল লস না করে অন্তপক্ষে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক। আর যদি সেটাও না হয় তাহলে অন্তপক্ষে ফিল্ড লেভেলে যদি যারা যারা কাজ করতে চাচ্ছেন এই মুহূর্তে, যেমন আমার এলাকাতে একটা প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ করেছি, তারা আমার আপনার সাথে আমি কথার সাথে একটু যোগ করতেছি, এটা হচ্ছে যে ইন্টার্ন ডাক্তারগুলো 6 মাসের জন্য কাজ করে, এটা সেপ্টেম্বরে যে গত বছর যে যারা যোগ দিয়েছিল ইন্টার্ন ডাক্তার হিসেবে কাজ করতেছে তাদের মেয়াদটা আগামী সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। এখন যখন শেষ হয়ে যাবে তখন তো ডাক্তার সংকট দেখা দিবে। এখন তাদের পরীক্ষাটা যদি নেওয়া হয় তাহলে তারা ইন্টার্ন ডাক্তার হিসেবে এই মহামারীতে কাজ করতে পারবে। আমি ব্যক্তিগতভাবে আপনার এই ওনাদের সাথে আমি সহমত এবং আমি অবভিয়াসলি আমি আল্লাহ দিয়ে আমাকে বাঁচিয়ে রাখে, আমি আগামীকালই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপরেও যারা আছেন, যারা নীতি নির্ধারক, এই ব্যাপারটাতে এই বাচ্চাদের ভবিষ্যৎ যাতে সুন্দর থাকে, কারণ যারা মেডিকেলের ছাত্র, হ্যাঁ অবভিয়াসলি তারা অনেক শার্প, অনেক ব্রেইনি, আমি বিশ্বাস করি মনে প্রাণে, এবং আমাদের এই মুহূর্তে তাদের সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার। সো এই ব্যাপারে আমার তরফ থেকে আমি ক্ষুদ্র মানুষের পক্ষ থেকে যা যা সমর্থন দরকার আমি সেটা করব এবং কথা বলবো ইনশাল্লাহ। জি, মিস্টার রুমিন ফারহানা এবং জনাব শামীম খান, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আসলে আমরা অনেক সময় নিয়ে গেছি, আসলে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং আমি মানব জীবন কর্তৃপক্ষকেও এই ধরনের পরিস্থিতির ভিতরেও আপনারা যে ভার্চুয়াল ভাবে একটা অনুষ্ঠান করেছেন এবং আমাদের মতো ক্ষুদ্র মানুষকে এখানে সংযোগ দিয়েছেন, আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে হাত জোর করে একটা অনুরোধ জানাই যে দয়া করে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেন, এটার একমাত্র পথ এইটাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে মাথা নত করেন। আর মানুষ যারা আছি, যারা একটু বিত্তবান, তারা গরিব মানুষের পাশে, নিরীহ মানুষের পাশে দাঁড়ান। এবং এখনই সময় কিন্তু আল্লাহকে খুশি করার, এখনই সময় আখিরাতের জন্য কিছু পাঠানো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমার দ্বারাও যদি কোনো সময় ভুল ত্রুটি হয়ে থাকে, কালকে আমি নাও থাকতে পারি, আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। খুদা হাফেজ বাবলু, তাহলে জি।